আচ্ছা, আম সহজ ভাষায় আমি একটু বলি। সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা পুরাতনও হইতে পারে, নতুনও হইতে পারে। ঠিক আছে? তো রিডাইরেকশন ২ রকমের হতে পারে। একটা হইল পার্মানেন্ট, আরেকটা টেম্পোরারি। যেটা পার্মানেন্ট সেটা সব সময়ের জন্য টোটালি হচ্ছে গিয়ে আপনার ওইখানে লিংক যাবে আর কি, যে ওই নতুন লিংকে আর কি থাকবে, হ্যাঁ, বা নতুন ডেস্টিনেশনে যাবে। আচ্ছা, সেটা আমি পরে বলছি, জাস্ট এটুকু আগে বোঝেন। আর যেটা হচ্ছে টেম্পোরারি, সেটা আজকের জন্য যাবে, তারপরে ২-৩ দিন পর ওইটা ফিক্স হয়ে গেলে ঠিক হয়ে চলে আসবে। ওকে। আরেক ধরনের রিডাইরেকশন আছে, যেটা হচ্ছে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস, মানে এসএসএল সিকিউরিটি যেটা বলে, আহ, সেই সিকিউরিটি যখন আপনি আপনার ওয়েবসাইটকে দেন, তখন আসলে আপনার ওয়েবসাইট রিডাইরেক্ট অটোমেটিকলি হয়ে যায়, যে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ চলে যায়। ঠিক আছে? যে যেই হোক না কেন, দেখা গেল যে এইচটিটিপি দিয়ে টাইপ করতেছে, সেটা অটোমেটিকলি এইচটিটিপিএস এ চলে যাবে। অথবা আপনি যখন করছেন তখন সেটা এইচটিটিপি তে ছিল, এইচটিটিপিএস এ চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, এইচটিটিপি আর এইচটিটিপিএস এই দুটোর ভিতরে পার্থক্য কই? পার্থক্য হচ্ছে, একটা হইলো আপনার ডোমেইনের জন্য সিকিউরিটি সিস্টেম, আর একটা হইলো এইচটিটিপি যেটা, সেটাতে ডোমেইন সিকিউরিটি সিস্টেম নাই। তো আমি একটু প্রেজেন্ট করি, আম, আপনারা একটু দেখেন, দেখার চেষ্টা করেন আসলে এইচটিটিপি এবং এইচটিটিপিএস কি। এই রিডাইরেকশন বোঝানোর পর আমরা সরাসরি হচ্ছে কি করব। আচ্ছা, গতদিন আপনাদের পিনার বাটার মাটার কি জানি দেখাচ্ছিলাম সম্ভবত, সেটা উঠে রয়েছে। এইচটিটিপি, আচ্ছা, এটা দিলাম। হুম। এখন দেখেন, এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো আমরা এটা যে হচ্ছে গিয়ে আছে, আম, এর যে হইলো এলাবোরেশন আছে আর কি। সো ওইটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে কি করে। এটা কি করে? ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? এটা এমন এক ধরনের প্রোটোকল যেটা হাইপার টেক্সটকে আসলে ট্রান্সফার করে। ঠিক আছে? সো এখানে আমরা একটু বাংলাতে দেখি কি আছে, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে আসলে ওয়েবসাইটটা বিল্ড করা হয়, একটা অ্যাড্রেস তৈরি করা হয় এবং সেইটার মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। তো তথ্য আদান প্রদান কিভাবে করে? আসলে আমি পাঠাইলাম, সে নিল, এরকম টাইপ তথ্য আদান প্রদান না। ওইখানে থাকে এবং সেইখান থেকে আসলে একজন মানুষ সেই তথ্যটা নিতে পারে। সো এই হইলো এইচটিটিপি এর কাজ, যে এটা হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আসলে আপনার কোনো একটা অ্যাড্রেস খুঁজে পেতে সাহায্য করে। শুধুমাত্র www.omuk.com দিলে আসলে পাওয়া যায় না। ওয়েবসাইট যেটা আছে, পুরা ওয়েব মানে ইন্টারনেট, ওইটাকে বোঝানো হয় যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দিয়ে, যে এইটা আসলে অমুক অ্যাড্রেস চাচ্ছে। তখন ওয়েবের ভিতর থেকে ওই জিনিসটা খুঁজে বের করে ইউজারকে দেখানো হয়। সো ইউজার কোথায় টাইপ করে? এটা এখানে টাইপ করে। সো এইচটিটিপি যেহেতু আছে, যেগুলো ভ্যালিড অ্যাড্রেস, যেগুলো ভ্যালিড ঠিকানা, অটোমেটিকলি ওখানে চলে যায়। ঠিক আছে? সো এইখান থেকে দেখেন, আহ, এরা খুব সহজে বুঝিয়ে দিয়েছে এখানে আসলে এইচটিটিপি কি জিনিস। দেখেন, HTTP stands for Hypertext Transfer Protocol, এটা elaboration. www is about communication between web clients এবং সার্ভার। www কি করে? কমিউনিকেট করতে সাহায্য করে কাদের ভিতরে? ওয়েবের ক্লায়েন্ট মানে ইউজার এবং সার্ভারের মধ্যে। যে একটা ওয়েব ক্লায়েন্ট এবং একটা সার্ভার, তার মধ্যে যেটা থাকে ক্লাউড, এইটাই হচ্ছে www। ঠিক আছে? সো এই কমিউনিকেশনটা কিভাবে হয়? Uh, Communication between clients and computer and web server is done by sending HTTP request and receiving HTTP responses. So দুইটাতেই HTTP র হচ্ছে গিয়ে আপনার যে প্রোটোকল টাইপ আছে সেটা থাকে। একটাতে রিকোয়েস্ট পাঠানো হয় কোথায়? সার্ভারে। রিকোয়েস্ট সেন্ড করা হয়, কে সেন্ড করে? ওয়েব ক্লায়েন্ট ক্লাউডে দেয়, ক্লাউড
এখানে দেয়। ওয়েব সার্ভার আবার ক্লাউডে পাঠায়, ক্লাউড ওয়েব ক্লায়েন্টের ব্রাউজারে পাঠায়। এই যে আমাদের ব্রাউজার, রাইট? আচ্ছা, আমরা আরেকটু সহজ করে বুঝি। The World Wide Web is about communication between web clients এবং web server। ঠিক আছে, দুইটার মধ্যে কমিউনিকেশন করে। So clients are often browsers বা ব্রাউজ করে কি দিয়ে? Chrome, Edge, Safari, হ্যাঁ, এটা ইউজ করে। But they can be any type of program or device। সেটা যে কোনো টাইপের ডিভাইস বা প্রোগ্রামের থেকে রান করতে পারে সেইগুলো। So server are most often computers in the cloud। এই কথাটার মানে হচ্ছে সবকিছুর একটা ডাটা স্টোরেজ থাকতে হয়। এই যে মানুষ বলে আমি ক্লাউডে আপলোড করে রাখছি, আসলে এই ক্লাউড বলতে কিছু হয়? কিছুই হয় না। আমরা এই যে বলি ইন্টারনেট, এই ইন্টারনেট বলতে কিছু হয়? আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার বৈদ্যুতিক কমিউনিকেশন, যেটা একটা তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়। ইন্টারনেটের তো কোনো টাওয়ার হয় না, হয়? যেটা টাওয়ার হয় নেটওয়ার্ক টাওয়ার হয়। সো ওই টাইপের নেটওয়ার্ক যে টাওয়ার আছে, ওই টাওয়ারের মাধ্যমে যে সিস্টেমেটিক কায়দায় হচ্ছে গিয়ে আপনার বৈদ্যুতিক যে তরঙ্গ আছে, সেই তরঙ্গটা আদান প্রদানের মাধ্যমে আসলে ইন্টারনেট যে জিনিসটা আছে সেটা চলে। সো কারেন্ট যদি ধরেন পুরা পৃথিবীতে কোনো বিদ্যুৎ ব্যবস্থাই নেই, ইন্টারনেট কখনোই চলবে না। কারণ কি? যে ইন্টারনেট আমরা ইউজ করি সে যেখানেই যাই না কেন, আমরা যেহেতু এখন জানি যে ওয়েবসাইট হচ্ছে গিয়ে বানাইতে হলে একটা ওয়েব হোস্টিং দরকার হয় এবং একটা ওয়েব ডোমেইন দরকার হয়। সো একই রকম ভাবে আমরা অন্যান্য যেসব ওয়েবসাইট ভিজিট করি তাদেরও নিশ্চয়ই একটা ওয়েব ডোমেইন আছে, একটা ওয়েবসাইট মানে হোস্টিং আছে আর কি। হোস্টিং কোথায় করা হয়? বিভিন্ন ডাটা স্টোরেজে। ডাটা স্টোরেজটা কি? এসএসডি হার্ড ডিস্ক হইতে পারে, এইচডিডি হার্ড ডিস্ক হইতে পারে, হ্যাঁ? তো এগুলা কোথায় থাকে? এগুলা কি আসলে ওয়েবে ঘুরে বেড়ায়? না, এগুলো কোন একটা ডাটা সার্ভার যেখানে তৈরি করা আছে ওইরকম জায়গাতে ইনস্টল করা থাকে। ওইগুলো ফিজিক্যালি ড্রাইভ, বাট ওইগুলা কি হয়? অল টাইম ইন্টারনেটের যে কানেকশন আছে, খুব দ্রুত গতির কানেকশন, সেই কানেকশন সহ ওইটা অল টাইম অনলাইনে থাকে, অ্যাক্টিভ থাকে। যার জন্য আপনি যখনই যে কোনো ওয়েবসাইটে আপনি যখন ভিজিট করেন, সেইটা যে সার্ভারের থেকে কানেক্ট করা আছে সেই সার্ভার রেসপন্স করে ওই ডাটাটা আপনাকে দেয়। আপনি এটা চিন্তা করেন না আপনার কম্পিউটারের সাথে বা আপনার ল্যাপটপের সাথে। আপনি যে কোনো ড্রাইভের মধ্যে যাইতে পারছেন, যে কোনো ফোল্ডারের মধ্যে যাইতে পারছেন। যতক্ষণ ল্যাপটপ অন আছে আপনি ততক্ষণ ব্রাউজ করতেছেন। কোনো সমস্যা নাই। সো ওইটাও এক ধরনের ওইরকম কম্পিউটারের মধ্যে থাকে। সো ওই কম্পিউটারটা সব সময়ের জন্য অ্যাক্টিভ রাখা হয়, অনলাইনে রাখা হয়, যে ইন্টারনেট কানেকশন ওর সাথে জুড়ে দেওয়া রাখা হয় আর কি। সো এইটা তখন হয়ে যায় ওয়েব সার্ভার, যেটা শুধুমাত্র বিভিন্ন ওয়েবসাইটে ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? সো এইটা হইলো সার্ভার। তো এই ক্লাউড সার্ভার বলতে আমরা যেটা বুঝি, ধরেন এই যে আমরা মনে করি যে আমরা কি করতেছি, গুগলের হচ্ছে ডাটার যে ড্রাইভ আছে, মানে গুগল ফটোজ, আনলিমিটেড ফটো আমরা রাখতে পারতাম আগে। তারপরে গুগলের জিমেইল, তারপর হচ্ছে গিয়ে ধরেন ড্রাইভ। সো এটাতে আমরা প্রচুর জায়গা নেই না? প্রত্যেকটা হচ্ছে যে ইমেল অ্যাকাউন্টের সাথে 15 জিবি করে জায়গা ফ্রি দেয়। সো এই জায়গা কি আসলে গুগল নিজে তৈরি করে? না, এই জায়গাতে গুগল তৈরি করে না। গুগলের ডাটা সার্ভার আছে অনেক বড়, দেখা যাচ্ছে এরিয়া নিয়ে, ওখানে প্রায় কয়েক হাজার হার্ড ডিস্ক থাকতে পারে। সো ওই হার্ড ডিস্ক গুলার ভিতরে আমাদের কোনো না কোনো একটা জায়গা ওইখান থেকে ফ্রি দেখিয়ে দেওয়া হয় যে তোমার এই 15 জিবি জায়গা তোমার। হতে পারে যে আপনি এরকম করছেন যে আপনার নামে কিনছেন, সাপোজ আমি আজহার ভাইয়ের নাম বললাম যে azhar@gmail.com, এইটুকু একটা ওয়েব অ্যাড্রেস আপনি মানে ইমেল অ্যাড্রেস আপনি তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করছেন। তো ওদের কাছে ধরেন 998টা হার্ড ডিস্ক আছে মোট গুগলের কাছে। তো 998টা হার্ড ডিস্ক তো সবসময় ফুল থাকে না। ধরেন এখনো পর্যন্ত ফুল হয়েছে 500-র মতো, সাপোজ, অনেক থাকে বাট আমি একটা উদাহরণ দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখা গেল আপনি একটা হার্ড ডিস্কে জায়গা পেলেন আপনার জন্য 15 জিবি, যে হার্ড ডিস্কের নাম্বার হচ্ছে 562 নাম্বার হার্ড ডিস্ক,
562 নাম্বার হার্ড ডিস্কের জায়গা হচ্ছে মোট স্টোরেজ 4 টেরাবাইট মানে 4000 গিগাবাইট। তো ওইটার ভিতরে আপনি 15 জিবি জায়গা পেয়েছেন। ক্লাউড সার্ভার আসলে কাজ করে এইভাবেই, যে ওয়েব সার্ভার হচ্ছে গিয়ে শুধুমাত্র ওয়েবসাইটের ডাটা মাটা এইভাবে রাখার জন্য, স্টোর করার জন্য ব্যবহার করা হয়, ওটারে ওয়েব সার্ভার বলে। আর যেগুলো ক্লাউড আমাদের শুধুমাত্র নিজেদের পার্সোনাল ডাটা দিয়ে হচ্ছে যে স্টোর করার জন্য রাখা হয়, সেগুলোকে ক্লাউড স্টোরেজ বলে। বাট যেটা ক্লাউড, ওই ক্লাউডটাই হচ্ছে ইন্টারনেট সিস্টেম, বৈদ্যুতিক তরঙ্গ। ওয়েব ক্লায়েন্ট তার যে ব্রাউজার আছে সেটার মাধ্যমে একটা তরঙ্গ পাঠায়, তার সার্চ সেটা ওয়েবে যায়, ওয়েব থেকে ওয়েব সার্ভারে যায় বা ক্লাউডে যায়, ক্লাউডে থেকে হচ্ছে ওয়েব সার্ভারে যায়, ওইখান থেকে সেই ডাটাটা খুঁজে বের করে করে ক্লাউড আবার সেটা ওয়েবের ক্লায়েন্টের হচ্ছে যে ব্রাউজারের মধ্যে প্রদর্শন করে। তো এই হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। তো এই কমিউনিকেশনের জন্য কি করতে হয়, এইচটিটিপি রিকোয়েস্ট বা রেসপন্সের দরকার হয়। কিভাবে করে, একজন ক্লায়েন্ট একজন ব্রাউজার, না একজন ক্লায়েন্ট মানে একটা ব্রাউজার ধরা হয়। সো সে কি করে, সেন্ড করে কি, এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করে কোথায়, ওয়েবে। আমি এখান থেকে যখন ইউআরএল দিয়ে এন্টার করলাম, তার মানে আমি রিকোয়েস্ট সেন্ড করলাম, কোথায় করলাম, এই ক্লাউডের মধ্যে বৈদ্যুতিক তরঙ্গ করলাম। এইটা তখন এই ওয়েব সার্ভার রিসিভস দ্য রিকোয়েস্ট, এই ওয়েব সার্ভার রিসিভ করলো রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার পরে সে কি করলো, দ্য সার্ভার রানস অ্যাজ অ্যাপ্লিকেশন টু প্রসেস দ্য রিকোয়েস্ট। তখন এই বৈদ্যুতিক তরঙ্গ আসলে একটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের মতো কাজ করে, বা সার্ভারটা অ্যাপ্লিকেশনের মতো কাজ করে। আচ্ছা, কেউ একজন ফোন দিচ্ছে, একটু আমাকে টাইম দিবেন। ওকে, আচ্ছা, নতুন ব্যাচ শুরু হচ্ছে, ওখান থেকে আসলে ফোন আসছিল, একজন একটু ইনফরমেশন নিল আর কি। আচ্ছা, যাই হোক, তো যেটা বোঝাচ্ছিলাম যে সার্ভার আসলে একটা অ্যাপ্লিকেশনের মতো কাজ করে, এবং এই প্রসেসটা, সে রিকোয়েস্টটা প্রসেস করে, যে হ্যাঁ এই রিকোয়েস্ট প্রসেস করা মানে হচ্ছে সার্ভার দেখে যে তার ওই মানে মূল জায়গাতে আসলে ওইটা আছে কিনা। তো এখন ওয়েব যেটা আছে, ওয়েব হচ্ছে যে সার্ভার আছে, এই যে এইটা, এই যে এইটা ওয়েব সার্ভার। তো এই ওয়েব সার্ভারে কে রিকোয়েস্ট পাঠায়, ওয়েব রিকোয়েস্ট পাঠায়, এই যে ক্লাউড যে আছে সেটা রিকোয়েস্ট পাঠায় এই যে ওয়েব ক্লায়েন্টের থেকে। যে ওয়েব ক্লায়েন্ট আগে রিকোয়েস্ট পাঠায় দেয়, এই জায়গা থেকে এন্টার করার পর সেটা ক্লাউডে যায়, ক্লাউড বা ওয়েবে যায়, ওয়েবের থেকে ওয়েব সার্ভারে যায়। এখন সে নির্দিষ্ট ওই সার্ভারেই যাবে যে সার্ভারে আসলে ওইটার ঠিকানা দেয়া আছে। ওই সার্ভারের মধ্যে যখন প্রসেস হয়, তার মানে হচ্ছে খুঁজে যে কোন জায়গাতে আছে, কিভাবে ইন্ডেক্স করা আছে। যদি ইন্ডেক্স না থাকে তাহলে কিন্তু পাবে না, যদি ইন্ডেক্স করা থাকে সেক্ষেত্রে খুঁজে পাবে। ওকে, তো তারপরে হচ্ছে কি করে, the server returns a HTTP response বা আউটপুট টু দা ব্রাউজার। যে ওয়েব সার্ভার আবার আরেকটা রিটার্ন পাঠায়, যেটা আমরা এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, যে W3 schools এর মধ্যে আমরা দেখা যাচ্ছে একটা পাঠাইছিলাম, তো এইটা। so the client the browser receives the response, তখন রেসপন্স পেয়ে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, HTTP যে রিকোয়েস্টটা পাঠাই সেটা আসলে কিভাবে কাজ করে, the browser request a HTML page, একটা HTML পেজ, এটা কিন্তু HTML পেজ, এটা রিকোয়েস্ট করে কোথায়, HTML ফাইল হচ্ছে যে সার্ভারে। তো ওই সার্ভার আবার রিটার্ন যেটা দেয় সেটা একটা HTML এর ফাইল দেয়, যেটা পেজ হিসেবে আমরা দেখতে পাই। the browser request a style sheet, HTML এর সাথে সাথে একটা স্টাইল শীটও রিকোয়েস্ট করে, যেটার জন্য আমরা এই যে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন এরকম টাইপ দেখতে পাই। তারপরে কি করে, জেপিজি ইমেজ রিকোয়েস্ট করে, এই যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, ওইটা আবার রিটার্ন পাঠায়। দ্য ব্রাউজার রিকোয়েস্ট জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোডের জন্য কি হয়, বিভিন্ন জিনিস আসলে ওই যে আমরা দেখি না, যে ধরেন কোন একটা জিনিস স্লাইড হয়ে যাচ্ছে, কোন একটা জিনিস খুব গ্লিটারিং এই টাইপের হচ্ছে, হচ্ছে চকচক করতেছে উজ্জ্বল হয়ে, ওই টাইপের জিনিসগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। আর তাছাড়া আরো বেশ কিছু ডিজাইন আছে, যে ডিজাইনের জন্য আসলে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে যেটা আছে যে ব্রাউজার রিকোয়েস্ট ডাটা, বিভিন্ন ডাটা তারা রিকোয়েস্ট করে, যেটা এক্সএমএল ভার্সন আছে বা জেসন ভার্সনে আছে। এটা এক ধরনের হচ্ছে গিয়ে কোডিং ভার্সন, যেটা এক্সএমএল ও একটা ধরনের কোডিং ভার্সন। সো ওইটা আবার রিটার্ন পাঠায়, মোট মিলিয়ে কম্বাইন করে আমরা এভাবে এখানে দেখতে পাই। সো এতখানি বোঝার দরকার নেই এইচটিটিপি রিকোয়েস্ট এক্সেস আর বা এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট কিভাবে করে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার এটা সম্পর্কে একটু ইন্টারেস্ট আছে বা আমি দেখতে চাই,
সেই ক্ষেত্রে আমি পাঠিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন এইচটিটিপি আসলে কিভাবে কাজ করে। এখন আমরা যদি যাই যে এইচটিটিপি জিনিসটা আমি বুঝে গেলাম যে আসলে এইচটিটিপি কি জিনিস। এখন যদি দেই আমি এইচটিটিপিএস কি জিনিস, এইচটিটিপিএস। ওকে, সো আচ্ছা, এইভাবে যদি হয় তাহলে আমরা W3 স্কুলসে দিয়ে গিয়ে দেখি যে আসলে এইচটিটিপিএস পাওয়া যায় কিনা, আমাদের জন্য আরেকটু বেশি ভালো হয়, তাই না? আচ্ছা, XML, JSON, আচ্ছা, SQL, roadmap, Google Maps, fonts, রেসপন্সিভ, আচ্ছা, সার্চ করার অপশন, পেইড এর কোর্স আছে এর মধ্যে। ওকে, হোয়াট ইজ, এখানে এইচটিটিপিএস দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় বা আছে কিনা আদৌ এই পেজ। পেজ নট ফাউন্ড, সো এই নামে পেজ নাই। ওকে, সো আচ্ছা, আমরা একটু গুগলের থেকে দেখে নিতে পারি এইচটিটিপিএস। ওকে, সো এইচটিটিপিএস হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা সিকিউর করার একটা এক্সটেনশন, যেটা হচ্ছে গিয়ে এসএস মানে ইয়ের সাথে থাকে, এইচটিটিপি এর সাথে থাকে, যে ডাটাগুলো আসলে আদান প্রদান হয় সেটা যেন সিকিউরলি আদান প্রদান হয়, সেইটা আসলে ইন্টারনেট কমিউনিকেশনের ভিতরে আরো ভালো করে যাতে করা যায় সেটার জন্য আসলে এইচটা ব্যবহার করা হয়। এবং যেটা অবশ্যই মনে রাখবেন যে গুগলের কাছে র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা খুবই বড় ফ্যাক্টর বা র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা অন্যতম উপাদান যে এইচটিটিপিএস অবশ্যই থাকতে হবে। যদি আপনার সাইট সিকিউর না থাকে তাহলে একজন ইউজার এসে সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে না। সো এটাতে কি কি থাকে, এনক্রিপশন থাকে। কি কি এনক্রিপশন থাকে? ডাটা চেঞ্জিং, যে আপনি যখন এক্সচেঞ্জ করতেছেন ডাটা, যে এখানে রিকোয়েস্ট করতেছেন আবার আপনাকে ডাটা দিচ্ছে সেটা আপনি দিচ্ছেন, ঠিক আছে? সো এইটা সিকিউর থাকে, এনক্রিপ্টেড থাকে, ঠিক আছে? দেখেন, দ্যাট মিনস দ্যাট while the user is browsing a website, যখন ব্রাউজ করতেছে, nobody can listen to their conversions. লিসেন মানে আসলে শোনা না, এটা দেখা, যে সে যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছে তার মধ্যে যে কনভার্সনটা হচ্ছে, এই কনভারসেশনের মানে হচ্ছে যে সে যে কথোপকথন করতেছে এরকম ব্যাপার না, সে ডাটা নিচ্ছে, হ্যাঁ? তো হচ্ছে গিয়ে সে কোন জিনিসটা খুঁজতেছে এই টাইপের জিনিস কেউ ট্র্যাক করতে পারে না বা কেউ দেখে নিতে পারে না। হ্যাঁ, শুধুমাত্র যার ওয়েবসাইট সে বুঝতে পারে যে কোন পেজের মধ্যে আছে। তা কোন পেজের মধ্যে আছে সেটা বোঝা যায়, আসলে পেজের মধ্যে সে কি দেখতেছে সেটা তো কেউ বুঝতে পারে না, বা অন্যান্য যারা আছে তারা তো বুঝতে পারে না যে কোন ওয়েবসাইটের মধ্যে তারা যাচ্ছে কি না যাচ্ছে। তারপরে কি, ট্র্যাক দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাক্রস মাল্টিপল পেজেস, যে বিভিন্ন ধরনের যে পেজগুলো আছে সেই পেজের হচ্ছে যে অ্যাক্টিভিটি কি কি আছে সেগুলো অন্য কেউ দেখতেও পারে না বা চুরিও করতে পারে না, যে স্টিল দেয়ার ইনফরমেশন আছে। তারপরে কি আছে, ডাটা ইন্টিগ্রিটি, যে ডাটা ক্যান নট বি মডিফাইড or corrupted during transfer intentionally or otherwise without being detected, যে কে এই ডাটাগুলো নেয়ার সময় সেগুলো মডিফাই করে নিচ্ছে বা করাপ্ট করে দিচ্ছে, বা দেখা যাচ্ছে এক্সচেঞ্জ হওয়ার সময় করাপ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এইচটিটিপিএস বা সিকিউর থাকলে হয় না। আচ্ছা, তারপরে কি আছে, এটা অথেন্টিকেশন সিস্টেম, যে প্রুভস দ্যাট ইওর ইউজার্স কমিউনিকেট উইথ দ্য ইন্টেন্টেড ওয়েবসাইট, যে আসলে সে যে ওয়েবসাইটটা হচ্ছে যে করতেছে সেটা ইন্টেন্ডেড। আচ্ছা, ইট প্রোটেক্টস এগেইনস্ট ম্যান ইন দ্য মিডল অ্যাটাকস, মানে বিভিন্ন টাইপের হচ্ছে সাইবার অ্যাটাক টাইপের হয় না, তো সেইটা সিকিউরিটি আসলে মেনটেন করে এবং বিল্ডস ইউজার ট্রাস্ট, যে ইউজারকে একটু ট্রাস্ট বিল্ড করতে সাহায্য করে, যে হ্যাঁ মোটামুটি এই সাইটটা সিকিউর ভালো হতে পারে এরকম। তারপরে কি, হুইচ ট্রান্সলেট ইনটু আদার বিজনেস বেনিফিট, বিভিন্ন বেনিফিট আসলে এটার মাধ্যমে উঠে আসে। সো এটা বোঝাচ্ছে আর কি। তো এইটাও আপনারা হচ্ছে গিয়ে একটু দেখে নিতে পারেন, এটা থেকেও কিছু সলিউশন অপশন বিভিন্ন জিনিসগুলো পাবেন, যেরকম এই যে এখানে দেয়া আছে, কই জানি, এই যে বেস্ট প্র্যাকটিস হোয়েন ইমপ্লিমেন্টিং এইচটিটিপিএস, আপনি যখন এইচটিটিপিএস ইমপ্লিমেন্ট করবেন বা এসএসএল সার্টিফিকেট নেবেন
তখন সেগুলোর কি হবে যে গেট ইউর সার্টিফিকেশন ফ্রম এ রিলায়েবল সিএ, তারপর হচ্ছে ডিসাইড দ্য কাইন্ড অফ সার্টিফিকেশন ইউ নিড। হ্যাঁ, আচ্ছা, সিএ মানে সার্টিফিকেশন অথরিটি, হ্যাঁ, এ সিএ মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না কিন্তু। আচ্ছা, যাই হোক, সো সিঙ্গেল সার্টিফিকেট ফর সিঙ্গেল সোর্স অরিজিন, হ্যাঁ, এটার মানে হচ্ছে একটা সোর্স থেকে আপনি একটা সার্টিফিকেটই সিঙ্গেল নিতে পারবেন, অথবা আপনার নির্দিষ্ট ডোমেনের জন্য বিভিন্ন জায়গা থেকে আপনার নেওয়ার দরকার হবে না, এরকম টাইপের বোঝাচ্ছে। আচ্ছা, তো এই যে এই জায়গাতে দেখেন রিডাইরেকশনের কথাটা চলে আসতেছে, 301 রিডাইরেকশন সাপোর্টস এইচএসটিএস। এটা হচ্ছে এইচএসটিএস বলতে এইচটিটিপি, পুরা এইচটিটিপি বা এইচটিটিপি স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি। এটার আপনি যখনই হচ্ছে গিয়ে করবেন, আপনার এইচটিটিপিএস লাগাই দিবেন, সো এইচটিটিপিএস এর যে সাইটটা হবে সেটা এইচটিটিপির স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটির সাপোর্ট দিবে, যার জন্য ব্রাউজার সিকিউরলি বা অটোমেটিকলি আপনার এইচটিটিপিএস বা সিকিউরড মোডে চলে যাবে এইচটিটিপি থেকে। ঠিক আছে, সো এখন আমরা আসি যে আসলে এই রিডাইরেকশন, আমরা এতক্ষণ ধরে কথা বললাম সিকিউরিটি নিয়ে, এই সিকিউরিটিও রিডাইরেকশনের দরকার হয়, আবার আপনার কোন একটা পেজ সেটাও রিডাইরেকশনের দরকার হয়। ঠিক আছে, এটাও আমি কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু রেখে দিতে পারেন। ওকে, সো এই রিডাইরেকশনটা আসলে কি জিনিস? রিডাইরেকশন দুই রকমের বলছিলাম, একটা টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। এখন বোঝার চেষ্টা করেন, আপনি সিকিউরিটি নিছেন বা সিকিউরিটি যে সার্টিফিকেশন আছে সেটা নিছেন, তার মানে কি আপনার সাইট এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ গেছে, অথবা আপনি র‍্যাঙ্ক করানোর জন্য আপনার এইচটিটিপি হচ্ছে যে ইয়েটা ছিল, সাইটটা ছিল, সেটা এইচটিটিপিএস এ নিয়ে চলে যাচ্ছেন। ফাইন, যান, আপনি এইচটিটিপিএস সার্টিফিকেট নেওয়ার সাথে সাথে আপনার সাইট আসলে এইচটিটিপিএস হয়ে যাবে না, ওটা রিডাইরেক্ট করা লাগে। রিডাইরেক্ট কিভাবে করতে হয়? যতগুলা পেজ আছে সবগুলাকে আসলে এইচএসটিএস, ওই যে যেটা বললাম এইচটিটিপি হচ্ছে যে প্রোটোকলটা আছে আর কি সিকিউর করার জন্য, স্ট্রিক্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে যে আপনার সিকিউরিটি যেটা, সো ওইটা যখন আপনি ইমপ্লিমেন্ট করে দিবেন, এনাবল করে দিবেন, সেটা পুরো সাইটের জন্য হবে। ঠিক আছে, ওইটা যখন আপনি হোস্টিং কিনবেন ওইখান থেকে পেয়ে যাবেন, ওইখান থেকে একবারে ওই জায়গাতে করলে সিকিউরিটির ওই যে অপশন যেটা আছে সেই অপশনটা আপনি এনেবল করে দিতে পারবেন, আপনাকে জোর করে গিয়ে সেটা ওই অমুক করে তমুক করে ইমপ্লিমেন্টেশন এরকম করার দরকার হবে না। কিন্তু আপনার কোনো ক্লায়েন্টের যদি এরকম করা না থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে বলবেন সার্টিফিকেশন নিতে, উনি যদি আপনাকে বলে তো আপনি হচ্ছে যে এইচটিটিপিএস এর যে সার্টিফিকেশন আছে ওয়ার্ডপ্রেস এর থেকে আপনি নিতে পারেন, তার হোস্টিং যে ইয়েটা আছে ওইখান থেকে নিয়ে দিতে পারেন। সো দিয়ে তারপরে হচ্ছে তারটা এনেবল করে দিবেন, ওইটা নেয়ার পরে এনেবল করতে হয়। আচ্ছা, সেটিংস এর মধ্যে আপনি পাবেন, এতটা প্যারার ব্যাপার না। ওকে, তারপরে কি হবে, আপনার ওইটা এইচটিটিপিএস এ কিন্তু যাবে না, এনেবল করার পরেও যায়, রিডাইরেক্ট করে দিতে হয় যে হ্যাঁ যতগুলা পেজ আছে সবগুলা অটোমেটিকলি এইচটিটিপিএস এ চলে যাবে, একটাও এইচটিটিপি তে থাকবে না, সব এস এ চলে যাবে। তো আপনার পেজ অথবা ওয়েবসাইট আপনি যদি চান যে এই এইচটিটিপিএস যেটা আছে সেটা আগামী 10 দিনের জন্য বা আগামী 1 বছরের জন্য যাবে, বাকি তারপরে গিয়ে আর যাবে না, আবার এইচটিটিপি দিতে হবে, এইচটিটিপিএস দিলে আর ঢুকবে না, সো ওইটা হবে টেম্পোরারি, যেটার কোড নাম্বার হয় 302। ওকে, আচ্ছা, যদি আপনি 301 দেন তাহলে সেটা হবে পার্মানেন্ট, যে আপনার ওয়েবসাইট অথবা কোন একটা ওয়েব পেজ আপনি যদি পার্মানেন্ট হচ্ছে কি করতে চান, রিডাইরেক্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি সেটা 301 দিয়ে দিবেন, যে ওইটা সারা জীবনেও ফিরে আসবে না। এখন আপনার একটা ওয়েব পেজ মনে করেন, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাই, সব সময়ের জন্য আমরা আসলে যেটা ওপেন করি খুব দ্রুত ওপেন হয় আর কি, আমাদের যেহেতু ব্রাউজার স্লো, আমার পিসি স্লো, আমি নিজেও স্লো, কথা বলি স্লো, তো যাই হোক যদি একটু ওয়েবসাইট যাতে ফাস্ট লোড হয় এরকম একটা ওয়েবসাইট আমি বেছে নিছি। আচ্ছা ভাইয়া, এটা তো খুব
মানে এত ইজিলি খুব কম সময়ের মধ্যে লোড হয়, এটার কারণ কি? এটার থেকে এমন কোনো কিছু আছে যার কারণে সেটা খুব তাড়াতাড়ি লোড নেয়? হ্যাঁ, অবশ্যই আছে। মানে এমন কোনো কিছু কি থাকতে পারে, কোনো প্লাগইন না, জাস্ট সিস্টেম একটা থাকতে প্লাগইনস পারে এর জন্য যার এরকম কারণে? হয় না। জাস্ট একটা প্লাগইনস এর জন্য এরকম হয় না। ধরেন এই সাইটটাই জি। ধরেন, এই সাইটটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন, যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় এখানে কোনো ছবি ইউজ করা হয়েছে? মনে হয় কোনো ইমেজ আছে এর মধ্যে? আছে? নাই? আচ্ছা, আম, আমাকে একটু দেন, আমি পুরাটা স্ক্রিন শেয়ার করি, আমি আরো একটা জিনিস দেখাই আপনাদের, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সম্ভবত এটা আমি আপনাদেরকেও দিছিলাম, আপনারা দেখতে পারবেন যে কোনো পেজের মধ্যে গিয়ে। এই ধরেন একটা পেজ, রাইট? আমরা এখন দেখতে পাচ্ছি, শিওর। সো এই যে পেজটা আছে, এই পেজ আমি যদি এখন আহ, এইটাতে ক্লিক করি, পেজের সাইজ হচ্ছে কত? 1 মেগাবাইটের কাছাকাছি, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, এটা পুরা 1 মেগাবাইটও না, আবার 1 মেগাবাইটের কমও বলা যায় না, রাইট? এটা কি পুরাটা হোম পেজ? হোম পেজ, শুধু পুরা হোম হোম পেজ, পেজ? হোম পেজ, শুধু হোম পেজ। সো এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে পুরা হোম পেজের ওজন বা ওয়েট যেটা আছে, যে সিএসএস ফাইল, এইচটিএমএল এর যে ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এর ভিতরে ছবি আছে, ভিডিও আছে, হাবি জাবি হ্যান ত্যান যাই থাকুক না কেন, সবগুলোর একটা একটা করে ওজন থাকে না? সো সেইটার যে সাইজ আছে, ওজন আছে, সেটা মোট 1 মেগাবাইটের মতো, রাইট? তো পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নাই, ক্লিন ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছে? এটা হেডার, হেডারের সাইজ ওরা ছোট বড় করে এটা পুরাও নিতে পারে, উপর পর্যন্ত এতটুকু হেডার নিতে পারে, পারে না? তো ওইটা কালার করে দিছে। হেডারে কালার কোন জায়গা থেকে করে ভাই? থিম কাস্টমাইজেশন থেকে। মনে পড়ছে? হ্যাঁ, আচ্ছা। তো এরপরে কি করে, এই যে একটা সার্চের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তারা ই করে নিছে, ইমপ্লিমেন্ট করে নিছে, তারপর একটা বাটন ইমপ্লিমেন্ট করতেছে, এরপরে হচ্ছে যে আরো সেকশন করছে, এখানে ইস2 দিছে, নোভা টাইপের দিছে। এটা কিভাবে করে? ডাব্লিউ, সরি কি লিখতেছি, স্ল্যাশ WP অ্যাডমিন। যদিও আপনারা হয়তো বা এই ভিউটা পাবেন না, যেহেতু আমার কাছে অ্যাক্সেস আছে সাইটের, এর জন্য আমি দেখাতে পারি, বোঝাতে পারি বা করতে পারি। হ্যাঁ, এইটার অ্যাক্সেসও আপনারা পাবেন, তবে এখনই না। আপনারা অ্যাক্সেস পাবেন, তবে এখনই না, এটা শিওর। আচ্ছা, একটু লোড হচ্ছে, একটু টাইম দিবেন। আমার কি নেট কানেকশন গেছে? না, আচ্ছা। সো লগ ইন করতে বলতেছে, রিজিউম করে দেই। তো এই যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড, হ্যাঁ, রাইট? সো আমরা এখন কি করব, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের মধ্যে একটু যাব, গিয়ে গেলাম ওয়েবসাইটের মধ্যে, ভিজিট করলাম। এই কাস্টমাইজেশনটা ওই যে সেদিন দেখালাম, ব্লক ব্লক করে আপনারা নিতে পারেন, যে একটা নতুন পেজ করে তার মধ্যে ব্লক 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 করে আপনারা ই করে নিতে পারেন। আচ্ছা, ভিজিট সাইট করি, আমি সাইটটা ভিজিট করি। আচ্ছা, আসতেছে, রাইট? ওকে। সো এখন দেখেন আমাদের এই যে পিছন দিকে ছবি ইমপ্লিমেন্ট করা আছে, এবং এর যে হেডার, কত বড় হেডার দেখছেন? হেডারের মাথার উপরে মেনু, মেনু নিচে হেডার, এই হেডার টেনে তারপরে এতটুকু এতখানি করে দিতে হচ্ছে। সো এটা মানে কখনোই উচিত না বা কখনোই ভালো না, ঠিক আছে? আমি যদি এখন এইটার সাইজ দেখতে যাই, তো দেখেন এইটার সাইজ কত বড়, কেন এটা লোড নিতে টাইম লাগবে না? কিন্তু ভাইয়া ব্লগ সেট করতে গেলে তো ঠিক যদি না দেখো সেটা হইলো না।
জি পিক ভাই, দিবে, বুঝিনি, ভিডিও আপনার কথা ইমপ্লিমেন্ট বুঝিনি। করবে। ব্লগ সাইট করতে গেলে তো সাধারণত পিক তো থাকবে। পিকচার থাকবেই, কিন্তু আপনি পিকচার অপটিমাইজ করতে পারবেন যখন আমরা এই যে পেজের মধ্যে এটা অপটিমাইজ করা শিখবো না, যে পেজের মধ্যে কি কি দিতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, ওইটার মধ্যে আমরা দেখাই দিব যে কিভাবে আপনি একটা ইমেজকে অপটিমাইজ করে ফেলতে পারবেন কোয়ালিটি লস ছাড়া। যে ইমেজ যেরকম আছে সেরকমই দেখা যাবে, আপনার কোয়ালিটি কখনো লস হবে না, কিন্তু ওর সাইজটা কমে যাবে। যদিও এখানে আসলে পেজের সাইজ কত এটা দেখাইতে পারতেছে না, যদিও এখানকার ডাটা ঠিক মতো দেয়া নাই। তো এর পিছনে দেখেন স্লাইডার মতো করে দেয়া আছে, অনেকগুলা হচ্ছে ছবি দেয়া আছে। তো পেজটা অনেক ভারী, রাইট? সো আপনি কি করতে পারেন, আম, আপনি এখান থেকে আসলে কাস্টমাইজ করে দিতে পারেন অথবা এডিট পেজ করতে পারেন। কাস্টমাইজ না করে আমরা এডিট পেজ করি, তাহলে এডিট পেজ করলে আমরা এখান থেকে একদম সরাসরি এটা এডিট করতে পারবো। ওকে, সো আপনার যদি পেজ হয় এই যে এইটা, এটা যদি আপনার সাইট হয় বা আপনার পেজ হয়, আপনিও করতে পারবেন। কিভাবে করতে পারবেন, এই যে এটা যেটা দেয়া আছে, হ্যাঁ, এইটাতে আপনি খুব সুন্দর করে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা এডিট করে নিয়ে নিজের মতো করে সরিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার মতো। তারপরে এই যে বাটন যেটা দেয়া আছে সি মোর বাটন, এটাতে কোন লিংক হবে না হবে সেটা আপনি করে দিতে পারবেন। তারপর এই যে এটা এখান থেকে দিবেন কি দিবেন না এটা সরাই দিতে পারবেন। তারপরে নিচে এই যে যেটা দেয়া আছে কোন একটা কথা লেখা আছে, তো এইটা সরাই দিতে পারবেন বা অ্যাড করতে পারবেন আরো যদি কিছু হয়। এই যে যে সেকশনটা আছে এই সেকশনটা আপনি সরাসরি এখান থেকে উঠাই দিতে পারবেন। দেখেন ওইটারই হচ্ছে গিয়ে ইয়া আসতেছে, গতদিনও এটা দেখানো হয়েছিল, আপনাদের মনে আসবে আর কি, সেটা আবার চিনতে পারবেন। আচ্ছা, একবারে এডিট পেজ এর মধ্যে চলে আসলো কি জন্য, কি যে হইছে। আচ্ছা, কাস্টমাইজ, আমার মনে হয় না কাস্টমাইজ করলে হবে। কাস্টমাইজ করলে বিভিন্ন মেনু দেখাবে, তাছাড়া আর কিছু দেখানোর মতো নেই। কাস্টমাইজ লোডিং, হ্যাঁ এইটাই দেখাচ্ছে। সো আচ্ছা, আমাদের কাছে আরো একটা অপশন আছে যেটা হচ্ছে গিয়ে আমরা লাইভ ইউজ করতে পারি, সেটা হলো এডিট লাইভ। এটা করতে পারি। বিল্ডার দেয়া আছে, থিম বিল্ডার যেটারে বলে, বিল্ডার বা এডিটর যেটা বলে সেটা দেয়া আছে দুই তিনটা, এখানেই সমস্যা হয়ে গেছে। যার যেটা দিয়ে ভাল লাগে সে সেইটা দিয়ে এডিট করে, আর শুধু শুধু হচ্ছে যে পিছন যে ড্যাশবোর্ড আছে ব্যাক এন্ড ওইটা ভারী হয়ে যায়। সো সবসময়ের জন্য এটা খেয়াল রাখবেন যে আপনার ক্লায়েন্টের হোক বা আপনার নিজের হোক, কখনো ড্যাশবোর্ডের মধ্যে অপ্রয়োজনীয় যে ওরটা দেখে আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা ভাল লাগছে দুই তিনটা রেখে দিলেন, আমরা যেরকম মোবাইলের মধ্যে আর কি যে বিভিন্ন আসলে যে ইগুলা আছে আর কি, আমাদের অ্যাপস গুলা আছে, সে অ্যাপস গুলা হচ্ছে কি ই করি ইনস্টল করে রাখি, আরে লাগতেছে না কোনো এক সময় তো লাগতে পারে, থাকুক, আছে থাকুক, এরকম টাইপ। বা ওরটা দেখে আমার ভাল লাগছে চলো এটা করা যাক, হ্যাঁ, তো ওইরকম করবেন না, এরকম করলে আসলে খুব ঝামেলা। আচ্ছা, তো এই বিল্ডারে এইভাবে আসলে লাইভ বিল্ড করা যাবে, যে দেখেন না হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে আপনি লাইভ করতে পারবেন। এই যে এইটুকু যদি আপনি মনে করেন মুছে দিবেন, এইটুকু মুছে দিতে পারেন। এইটুকু যদি আপনি মনে করেন কালার করবেন, কালার দিতে পারেন। বোল্ড করলে বোল্ড, এখান থেকে লিংক করলে লিংক করতে পারবেন। আরো যদি অপশন চান সেই অপশনটা দিতে পারবেন। কারণ ওয়েলকাম টু আছে, এটা আরেকটু ফন্ট চেঞ্জ করে দিবেন, আপনি ফন্টও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, প্লাস অ্যাড এলিমেন্ট করতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্ট নিতে পারেন, ড্রপ ক্যাপশন নিতে পারেন যে একটা বড় হয়ে যাবে, হাইলাইট করতে পারেন এটা, হ্যাঁ, পপ ওভার করতে পারেন, টুল শিট যেটা আছে টুল টিপ করতে পারেন, মানে টুল টিপ দেখে নিতে পারেন যে কোনটা কোনটা কিভাবে কিভাবে করতে হবে। তারপরে হচ্ছে ওয়ান পেজে টেক্সট লিংক করতে পারেন, হ্যাঁ, মোডাল টেক্সট করতে পারেন, বা এইচটিটিপিএস যে হচ্ছে এইচটিএমএল যে লিংক আছে সেটা করতে পারেন। সো এগুলো আপনি একদম রিয়েল টাইম দেখেন, আমি যদি এখন এটা কেটে দেই, সো এটা কেটে যাবে, অটোমেটিকলি সেভ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সো এই গেল, এখান থেকে আপনি যদি মনে করেন এই ইমেজ সরাই দিবেন, সো কোনো ব্যাপার না, ইমেজ সরাই দিতে পারেন।
এটা সেকশন বাই সেকশন আপনি এডিট করতে পারবেন, যে কোন সেকশন আমি কিভাবে এডিট করব না করব সেটা টোটালি আপনার ব্যাপার। আচ্ছা, এটা পাবলিশ, অটোমেটিক প্রিভিউ, টগল ওয়ার্ড ফ্রেম, রেসপন্সিভ হবে কি হবে না সেটা। আচ্ছা, এরপরে এইদিকে আছে হচ্ছে টগল স্লাইডার, লাইব্রেরি। এখান থেকে আপনি বিভিন্ন হচ্ছে যে ইমেজগুলো আছে সেগুলো ই করে দিতে পারেন, কোন কোন ওয়েবসাইটের থেকে আপনি নিতে পারেন বা কোন ইউআরএল দিতে পারেন স্পেসিফিক ভাবে লাইভ। ঠিক আছে, টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন, কন্টেইনার্স ইউজ করতে পারবেন, কলাম দিতে পারবেন, এলিমেন্ট অ্যাড করতে পারবেন যেগুলো সেভ করে রাখতে পারেন এরকম টাইপ। সো এগুলোর থেকে আপনি লাইভ করতে পারবেন। এইটা যেটা দেয়া আছে এইটার থেকে আরো বেশি সহজ হচ্ছে যেটা এলিমেন্টর প্রো এমনিতেই থাকে, সেটা ফ্রিতেও থাকে, ফ্রি বাদেও থাকে। ঠিক আছে, ওইটাতে আপনারা একটু ট্রাই করবেন যে হচ্ছে গিয়ে ফ্রিতেই আপনাদের যে ব্লগটা আছে ওইটার মধ্যে আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবেই করা যায়। আচ্ছা, এটা হচ্ছে পেজ ফ্রন্ট এন্ড, পেজের আবার ব্যাক এন্ড আছে, আর ড্যাশবোর্ডের মধ্যে ইয়া আছে। সো আপনারা করে ফেলতে পারবেন। সো এরা এইভাবে আসলে করতেছে যে আম, আমার যে হেডার আছে হেডারের যে সাইজ, এখানে ক্লিক করলে পুরো হেডারটা সিলেক্ট হয়ে যায়, যাওয়ার পরে ওইখানে হেডারের সাইজ অ্যাড করে দেওয়া যায়। সো হেডারের যে সাইজটা আছে এখানে চলে আসবে এবং কালারটা তারা কালার দিয়ে দিবে, ওই যে আমরা এর আগের দিন কালার দিচ্ছিলাম ডান পাশ থেকে বারবার, ব্লকের কালার, টেক্সটের কালার, এর আগের দিন। আচ্ছা, তারপরে হচ্ছে যে ধরেন এখানে একটা প্লাস চিহ্নের মতো আসে, আপনারা দেখছেন যেটা দিয়ে ব্লক নেওয়া যায়, বিভিন্ন মিডিয়া নেওয়া যায়, বিভিন্ন জিনিস নেওয়া যায় যা আমরা করছিলাম। সো ওইটার থেকে এই ওয়ান এর একটা লেখা নিছে ওরা, বা একটা ট্যাগ নিছে, তারপরে এইগুলা নিছে, নেয়ার পর তারপরে হচ্ছে আস্তে 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 এই জিনিসগুলো এইভাবে এইভাবে করছে। ধরেন এখানে ব্লক নিছে একটা, নিয়ে একটা মিডিয়া নিছে, মিডিয়ার মধ্যে থেকে হচ্ছে লোগো গুলো নিয়ে নিছে, প্রত্যেকটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11 12 13 14 15 16 17 18টা, কারণ 18টা হচ্ছে ব্লক নেয়া, বা এই জায়গাটুকুর মধ্যে 18 বার প্লাস চেপে চেপে একবার করে একটা একটা করে মিডিয়া নিয়ে নিয়ে আপলোড করা, অথবা এইটার এইচটিএমএল কোড করা, কোড করার পরে এইগুলো হচ্ছে গিয়ে ই করে দেওয়া আছে এরকম টাইপ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে যে ভিডিওর মতো যেটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মতো এই যে যেটা আছে সেটা হচ্ছে এমবেড করা। এই ভিডিও কিন্তু এখানে আপলোড করা না, আপনি স্লাইডার করেন, মানে স্লাইডারে চাপ দেন, একই রকম করে স্লাইড হবে। ঠিক আছে, এগুলো সব এখানে এমবেড করা, এইটার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। এটা কি করে, আগের থেকে ফ্রেম বানায় নেয়, ফ্রেম বানিয়ে আপনার এই যে পুরা যে হচ্ছে যে ওয়েবের মানে পেজটা আছে, আপনি পেজ ক্রিয়েট করছেন, সো কোন জায়গাতে আপনি দিবেন সেইটা এই ফ্রেমের যে কোড আছে সেই কোডটা নিয়ে এখানে বসায় দিতে হয়, দিয়ে সেভ করে দিতে হয়। কোন জায়গাতে দিতে হয়, এই যে দেখেন আপনি ভিউ পেজ সোর্স করেন, এটা দেখতে পারবেন, এই যে এইগুলা, এই যে এটার মধ্যে করে দেওয়া হয়, প্রত্যেকটা এক একটা ডিভ এর মধ্যে যায়, ডিআইভি তে। আপনি যদি এটার হচ্ছে গিয়ে ইন্সপেক্ট করেন, মানে এটা একটু দেখার চেষ্টা করেন যে ইন্সপেকশন টাইপের মতো, যে এটা আসলে কোনটার ভিতরে করছে। তো আমি যদি এখন এটা সিলেক্ট করে দেই যে আমি এটা দেখতে চাই, দেখেন এটা, এই যে এটার মধ্যে করছে, কোন একটা ডিভের মধ্যে আছে, এই যে ডিভ H2 ফন্ট হেডিং কি আছে না আছে, সাইট চেকার এরকম টাইপের। সো এইভাবে আসলে এগুলা করে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফিরে আসি। আহ, মোট কথা হচ্ছে যে একটু শেষ করি সামারি দিয়ে আর কি। আপনি যতগুলো সেকশন ইচ্ছা নিতে পারেন, সেকশন কোনগুলা, এই দেখেন হেডারে একটা সেকশন, আপনি ডাবল হেডার নিতে পারবেন না, হেডার একটাই, ফুটার আপনি দুই তিনটা নিতে পারেন। এইটা হচ্ছে বডি পার্ট, পুরা একটা ফিড, এই হেড, এই যে এইটা আগ পর্যন্ত, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আছে তার আগ পর্যন্ত, মানে আগ পর্যন্ত ওইটা ফুটার থাকে, আর বাকি যা আছে সব বডি। তো এই বডি পার্টের ভিতরে আপনার যতগুলো সেকশন ইচ্ছা, ধরেন এই একটা সেকশন, এই একটা স্লাইডার সেকশন, এই একটা সেকশন, এইটা একটা সেকশন, এই যে এইটা এতটুকু, তারপর এই একটা পুরাটা একটা বড় সেকশন, এই যে যেটা আছে এইটাও একটা সেকশন, এইটা একটা বড় সেকশন কেস স্টাডির জন্য, এটা হচ্ছে যে ইমেল বা লিড কালেক্ট করার জন্য একটা সেকশন করা, এবং লাস্টে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের একটা সেকশন তৈরি করা আছে। ঠিক আছে, সো এইটা মূলত হচ্ছে গিয়ে আলাদা আলাদা সেকশন সেকশন করে আপনি এরা তো ধরেন সাপোজ 10টা নিয়েছে, আপনি 12টাও নিতে পারেন। ঠিক আছে, আপনি 12টাও নিতে পারেন, কোনো সমস্যা নাই।
আচ্ছা, তো দিলেন, নেয়ার পরে আপনার এই পেজটা হয়ে গেল। এখন ধরেন এই পেজে কোনো একটা সমস্যা হয়েছে, আপনার ওয়েবসাইট করা আছে, তো ওই ওয়েবসাইট করার পরে এই পেজের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এই পেজ না দিই আমরা, হোম পেজের মধ্যে সমস্যা হইলে তো সমস্যা হয়ে যাবে, আসলেই সমস্যা হয়ে যাবে। সো সার্ভিস এসইও সিডনি এই পেজের মধ্যে ধরেন একটা সমস্যা হয়েছে। ওকে, সমস্যা হওয়ার পরে আপনি চাচ্ছেন যে এখানে সিডনি দিবেন না, সিডনি বিডি টাইপ এইটাতে দিয়ে দিবেন। এই নতুন যে ইউআরএলটা আপনি তৈরি করছেন এই ইউআরএল এ আপনি রিডাইরেক্ট করে দিবেন। তো এখন আপনার কথা হচ্ছে আপনি রিডাইরেক্ট কি পার্মানেন্ট করবেন নাকি টেম্পোরারি করবেন। যদি এটা হয় টেম্পোরারি তাহলে আপনি 302 এ যাবেন, যদি হয় পার্মানেন্ট তাহলে সেটা পার্মানেন্ট করে দিবেন। ব্লগারের থেকে যদি আপনি করতে চান সেক্ষেত্রে সেটিং এর ভিতরে আপনি পার্মানেন্টের টিকটা যদি দিয়ে দেন তাহলে ওটা পার্মানেন্ট হয়ে যাবে, টিক না দিলে ওটা টেম্পোরারি থাকবে 7 দিনের মতো, তারপরে আবার আপনাকে করে দিতে হবে। প্রথম যে লিংকটা ছিল কি বিডি বাদে ওই লিংকটা দিবেন, দ্বিতীয় যে রিডাইরেক্ট হয়ে কোন পেজে যাবে সেটা আপনি বিডি সহ দিয়ে দিবেন। তাতে যে সিডনি সহ টাইপ করবে তারটা ওই বিডিতে যাবে, যে বিডি সহ টাইপ করবে তারটা ওই বিডিতে যাবে। এইটাই হচ্ছে রিডাইরেকশন সিস্টেম 301 এবং 302। দ্বিতীয় যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে গিয়ে এতটা বেশি ফাস্ট লোড নেয়। প্রথম কথা হচ্ছে এটা এমন ভাবে বিল্ড করা যে প্রত্যেকটা পেজে একই জিনিস একই ফ্রেমের মধ্যে থাকে। দেখেন প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে বিল্ড করা না, পুরো একটা ফ্রেম টাইপ করে বিল্ড করা, কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে গেলে সেটা সেকশন আলাদা আলাদা। যতটা পারা যায় ততটা কম ইমেজ বা পিকচার ইউজ করা হয়েছে, যতটা পারা যায় ততটা কম ভিডিও দেয়া হয়েছে, বা যা ভিডিও দেয়া হয়েছে সবগুলো এমবেড করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট যথাসম্ভব কম রাখা হয়েছে। সিএসএস এর ডিজাইন যাতে এত বেশি না লাগে তার জন্য খুব সিম্পল, খুবই সিম্পল, শুধুমাত্র জাস্ট কালার দিয়ে কাজ করা হয়েছে। কালারের কোড নিছে, কোড নিয়ে কাজ করছে। এই যে ইনফোগ্রাফিক টাইপের যেগুলো আছে, রাইট, এগুলার ওজন কতটুকু হইতে পারে? খুব বেশি হইলেও 1 2 3 কিলোবাইট, খুব বেশি হইলো, কারণ এটার হচ্ছে গিয়ে ওজন খুব বেশি হয় না। ঠিক আছে, সো এইভাবে আসলে একটা পেজের হইলো একটা বিল্ড করা হয় আর কি। সো এর জন্য এটা খুব বেশি ফাস্ট। আর যেহেতু এটা ফ্রেম ইউজ করে, যে পুরো একটা ওয়েবসাইট একই রকম ফ্রেমের মধ্যে আপনি যে সাইটে যান না কেন হেডারে একই থাকবে, মানে যে অ্যাড্রেসে আর কি, বা যে পেজে, বা আপনি যদি ফুটারের মধ্যে যান তাও ফুটার একই থাকবে। দেখা যাচ্ছে যে হেডারের নিচে কোনো একটা জিনিস সেটাও একই রকম থাকবে, লেখা টেখা যেরকম স্টাইলের আছে সবগুলো একই রকম থাকবে। ফ্রেম আগে একটা তৈরি করে প্রত্যেকটা আলাদা 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 পেজ ওইটা কপি করে করে হয়তোবা বানানো হয়েছে, যার জন্য এটা খুব বেশি ফাস্ট। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রিডাইরেকশনের সিস্টেম, যে কিভাবে আসলে একটা জিনিস রিডাইরেক্ট হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখতে চাই গুগল অ্যানালিটিক্স। ওকে, আমাদের যেহেতু গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে গিয়ে ইয়ে ছিল, আমরা টেকনিক্যাল এসইও নিয়ে কথাবার্তা বলতেছি আর কি, গতকালকে থেকে টেকনিক্যাল এসইও নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। সো গুগল অ্যানালিটিক্স, ওকে, ব্লগারেই যাই, আমরা ব্লগারের থেকে একবারে করব। আচ্ছা, ওকে, এটা একটু লোড হোক, আমি দরজাটা একটু দিয়ে আসি। অ্যানালিটিক্সে যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করি যে মোটামুটি রিডাইরেকশন এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো বললাম সেখানে আসলে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, এবং যেগুলো আলোচনা করলাম সেটা বুঝছেন কিনা, যে কেন আসলে এইচটিটিপিএস এর দরকার হয়, কেন রিডাইরেকশনের দরকার হয়, রিডাইরেকশন কিভাবে করতে হয়, কোন কোডের জন্য কোন রিডাইরেকশন আছে। কোনো কোশ্চেন আছে কারোর? না ভাই, আছে আমার আউট একটা কোশ্চেন আছে। জি। কোশ্চেনটা হচ্ছে, আমরা যে গুগলে যে ওই যে 15 জিবির মধ্যে আমাদের ব্যাকআপটা দেয়, তারপরে সেটা দেয় না, হুম। সেটাকে আমরা কোনোভাবে সেটা নিতে পারবো কিনা, নেওয়া যায় কিনা? গুগলের বুঝিনি ভাই গুগল একটু। ড্রাইভে যে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ,
ভাই আমি বোঝাচ্ছি যে আমরা গুগলের তো 15 জিবি আমাদেরকে দেয় ড্রাইভ ইউজ করার জন্য আর কি, হ্যাঁ একটা জিমেইলের মধ্যে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি সেটা বাড়ানো যায় কিনা, হ্যাঁ, বা সেটা বাড়িয়ে আমরা নেওয়া যায়। নিজেরা করতে আপনাকে পারবো? ইয়ারলি চার্জ দিতে হবে। এই চার্জ কি গুগল পাবে? এই চার্জটা গুগল পায়। ঠিক আছে, আচ্ছা এটাই ছিল কোশ্চেন। তাছাড়া আপনার রিডাইরেকশনে কোনো সমস্যা নেই সেটা বলতে আচ্ছা, পারেন। ঠিক আছে। সো আজহার ভাইয়া, আপনার কোনো কোশ্চেন আছে কিনা যে আমরা এইচটিটিপিএস কেন করব এইচটিটিপি থেকে, বা সেটা করার প্রসেস কি, আসলে কেন কিভাবে এইচটিটিপিএস কাজ করে, বা রিডাইরেকশন আসলে কি জিনিস, কোন মডেলের জন্য, মানে যেটা কোড আছে আর কি, যে কোন কোডের জন্য কোন টাইপের রিডাইরেকশন হয়, এটা মোটামুটি আপনি ক্লিয়ার কিনা? জি ভাই। ওকে। আপু কি মানে কথা বলার মতো অবস্থায় আছেন কিনা? মিম আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেসেজ দিছেন। ওকে। সো আপনি কোন জায়গাতে একটু মানে কনফিউশনে আছেন কিনা যে এই জায়গাটা আমি বুঝিনি? আপনার ফোন নষ্ট? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। সো ঠিক আছে, যেটা কথা হচ্ছিল যে আম, জিনিসগুলো নিয়ে। আচ্ছা, আরেকটু ইনফরমেশন আমি দিই, সেটা আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এই খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে না, এগুলো একটু জেনে রাখা ভালো, নলেজে রাখা ভালো। তার কারণ হচ্ছে প্রথমত আপনাদের পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন হবে, এসএসএল সার্টিফিকেট কেন লাগে। তা আপনি সারা জীবন এইচটিটিপিএস 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 এরকম করে আসছেন, আপনি এসএসএল সার্টিফিকেটের নামই শোনেন নাই, তখন আপনি উত্তর দিতে পারবেন না। তো এসএসএল সার্টিফিকেটটা আসলে আপনার সাইটকে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রূপান্তরিত করে। সাইট সিকিউর হচ্ছে যে যে সিস্টেমটা আছে আর কি, এসএসএল সার্টিফিকেট আপনি বিভিন্ন ডোমেইনের থেকে নিতে পারেন, তারপরে এইচটিটিপিএস এ সেটা পরিবর্তন হয়ে যায় আর কি। আচ্ছা, আপনাকে এরকম প্রশ্ন করা হইতে পারে যে আসলে নিচের কোন কোডের আন্ডারে আমরা রিডাইরেকশন টেম্পোরারি করি, বা কোন কোডের আন্ডারে রিডাইরেকশন হচ্ছে গিয়ে ইয়ে হবে, পার্মানেন্টলি হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কোড 301, 302, 302 হইলো টেম্পোরারি, 301 হইলো পার্মানেন্ট। আচ্ছা, এরকম প্রশ্ন ট্রিকি কোশ্চেন আসতে পারে যে নিচের কোন কোডের জন্য আপনার রিডাইরেক্টেড পেজ বলতে কি বোঝায়, যে পেজে রিডাইরেক্ট হচ্ছে, আগে যে পেজটা ছিল বা আগে যে ইউআরএলটা ছিল সেটা বাদ দিয়ে পরবর্তী যে ইউআরএল আছে সেই ইউআরএল এ যখন রিডাইরেক্ট হয়ে যায় বা আমরা রিডাইরেক্ট করি, সেটা হয়ে যায় রিডাইরেক্টেড পেজ। তো ওই রিডাইরেক্টেড পেজে কোন কোডের জন্য লিংক আর্নিং সবচেয়ে বেশি হয়। তো বলে রাখি যে যখন আমরা লিংক নিয়ে কথাবার্তা বলবো, তখন লিংক কেন হয়, কিভাবে আর্নিং হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, কোন জিনিসটা কোন লিংক, এটা নিয়ে বহুত কথাবার্তা হবে, যেটার আমরা ব্যাকলিংক বলি। তো আমরা যখন লিংক নেই, তখন লিংক আসার সাথে সাথে লিংকের একটা স্কোর আসে, অনেকটা স্কুলের নাম্বারের মতো আর কি। আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় 100 নাম্বার, মোট 100-র মধ্যে আপনি কত পাচ্ছেন। তো যত এরকম ধরেন যে আপনি যত ভালো পরীক্ষা দিবেন, তার মানে আপনি যত ভালো সাইটের থেকে লিংক নেবেন, আপনার লিংক আর্নিংটা তত ভালো হবে। তার মানে আপনি যত ভালো পরীক্ষা দিবেন, আপনার নাম্বারটাও তত ভালো হবে। সো ভালো সাইটের থেকে আপনি ভালো লিংক আর্নিং নিছেন, তো ধরেন স্কোর বা নাম্বার আসছে কত, 80। ওই পেজে কোনো একটা সমস্যা হয়ে গেছে, তো ওই পেজ আপনি চাচ্ছেন রিডাইরেক্ট করে আরেকটাতে নিয়ে গেলেন। যদি টেম্পোরারিতে নিয়ে যান,
লিংক আর্নিং টেম্পোরারিতে যায় না। লিংক আর্নিং যেটা আগের পেজ ছিল বা আগের ইউআরএল ছিল ওইখানে থাকে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার টেম্পোরারি ছাড়া, যেটা পার্মানেন্ট, যে আপনি ওইটাতে আর কখনো ফিরে আসবেন না বা আপনার লিংক ফিরিয়ে আনবেন না, মানে লিংক বলছি ওই যে ইউআরএল আর কি, আপনি ফিরিয়ে আনবেন না, যে ওই পেজে আর মানুষ অ্যাক্সেস করতে পারবে না, নতুন পেজে অ্যাক্সেস করতে পারবে, অথবা নতুন পেজে মানুষকে রিডাইরেক্ট করিয়ে নিয়ে যাবে। সো এই যে যে পেজটাতে আপনি রিডাইরেক্ট করালেন, তার মানে কি আপনি সব কিছুই ওইখানে ট্রান্সফার করে দিলেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার বাসা ভাঙা, তো সেই বাসার থেকে আপনি আরেকটা বাসাতে বেড়াতে গেছেন, যে যতদিন আমার বাসা ভাঙা, যতদিন ঠিকঠাক না হচ্ছে আমি একটু বেরিয়ে আসি এরকম টাইম। সো আপনি কি আপনার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবেন? না, অবশ্যই কয়েকটা জামা কাপড় জাস্ট নিজের জন্য ওইটা নিয়ে হাঁটা দিবেন। তো ওই জামা কাপড় জিনিসটা কি, আসলে পেজের মধ্যে একজন ইউজার যে যা যা দেখতে পায়, এখন ইউজার কি দেখবে? আপনারই তো দেখবে, যে আপনার হচ্ছে যে লুকসটা দেখবে, হয়তো আপনি কি, আপনি কেমন সেটা দেখবে এরকম। সো ওই পেজের মধ্যে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিয়ে আসলে রিডাইরেক্ট হয়ে যায়। এখন সবকিছুর অ্যাক্সেস ওখানে পাওয়া যায় না। আচ্ছা, যদি সেটা পার্মানেন্ট হয়, তার মানে আপনি ওই বাসাটাই পুরো ছেড়ে দিচ্ছেন, ওই বাসায় আর কখনো যাবেন না, আপনার অ্যাড্রেস হয়ে যাবে নতুন। তার মানে ওই অ্যাড্রেসে গিয়ে আপনি তখন দেখবেন যে আপনার নতুন অ্যাড্রেস, অনেকটা ওই যে দোকান ঘর ছেড়ে দেয় না, যে বলে কি জানি চেঞ্জ, কি অবস্থান চেঞ্জ না ঠিকানা চেঞ্জ এরকম একটা বলে না, ও স্থান পরিবর্তন, মনে পড়ছে, স্থান পরিবর্তন, এখন হচ্ছে যে অমুক নতুন অ্যাড্রেসে আমাদের দোকান। সো ব্যাপারটা হচ্ছে ওই রকম, এটা হলো পার্মানেন্ট, যে আপনি ওই অ্যাড্রেস আর ফিরে আসবেন না। সো যারা আপনাকে দেখবে বা যারা আপনার ওই জিনিসটা নিতে যাবে, বা আপনি যদি বাসা পরিবর্তন করেন, তার মানে তো ওইখানে যা আছে, সে দোকান পরিবর্তন করেন বা বাসা পরিবর্তন করেন, সে ডেকোরেশন থেকে শুরু করে যা আছে, সাইনবোর্ড টোড সবই তো নিয়ে যাচ্ছেন। তাহলে আপনার লিংক আর্নিং তো আর ওইখানে থেকে যাবে না, লিংক আর্নিং নষ্টও হয়ে যাবে না। আপনি যখন রিডাইরেক্ট করে পার্মানেন্টলি ওখানে চলে যাবেন, তো ওই লিংকের যে আর্নিংটা আছে, 80 নাম্বার পাইছিলেন আপনি, ওইটাও আপনি সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, আরো একটু সহজে বোঝাই দিলাম আর কি, যে আহ, যাতে বুঝতে পারেন আর কি, যে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। আর যদি এরকম হয় এসএসএল সার্টিফিকেট কেন লাগে, এরকম টাইপের প্রশ্ন আসে, তো অবশ্যই প্রশ্নের উত্তর এরকম, যে এসএসএল সার্টিফিকেট সবার প্রথমে লাগে হচ্ছে সাইটকে সিকিউর করার জন্য, বা ডাটা কমিউনিকেশন যেটা হয় ইউজার এবং হচ্ছে গিয়ে ওয়েব সার্ভারের মধ্যে, সেই কমিউনিকেশনটাকে সিকিউর করার জন্য। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এটা একটা গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে না যার সিকিউর হচ্ছে সাইটটা বেশি আছে, সো তারটা একটু র্যাঙ্কিং ফ্যাক্টরে এগিয়ে থাকবে। সো এর জন্য হচ্ছে গিয়ে আমরা এসএসএল সার্টিফিকেট যেটা আছে সেটা ডোমেইনের জন্য নেই এবং সিকিউরিটি বৃদ্ধি করি। কারণ গুগল একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে একটা স্টেটমেন্ট দিয়ে, যে যতগুলা সাইট আছে যদি র্যাঙ্ক করাইতে হয়, সার্চ ইঞ্জিনের পেজে আসতে হয়, অবশ্যই 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 তার সিকিউর হওয়া লাগবে। কারণ একজন ইউজার এসে সেখানে তার যে পার্সোনাল ডাটা আছে সেটা ওখানে খুইয়ে রেখে যাবে, বা তারটা লিক হয়ে যাবে, অথবা যে পার্সোনাল ডাটা সে ইউজ করতেছে বা ওইখান থেকে নিচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, তো সেইটা আরেকজন দেখে ফেলবে। এই জিনিসটা আমি সাপোর্ট করি না। সো তুমি যদি চাও যে আমি তোমারটা দেখাই, সো তোমার এসএসএল সার্টিফিকেট বা এইচটিটিপিএস এ আসতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, কেউ একজন একটু কথা বলেন যে হ্যাঁ আমি বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে জি ভাই। ওকে ওকে। জি ভাইয়া। সো আমরা এখন আসবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স যেটা আছে সেটার মধ্যে। গুগলের অ্যানালিটিক্স প্রপার্টি, দেখেন একটা প্রপার্টির আইডি আছে, এই প্রপার্টির আইডি হচ্ছে আমার ঠিকানার আইডি। ওকে, সো দুই ভাবে আসলে গুগল অ্যানালিটিক্স সেটআপ করা যায়, একটা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, একটা শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স আপনি সেটআপ করে দিতে পারেন। সার্চ কনসোল কিভাবে সেটআপ করবেন সেটা তো আমরা দেখাইছি, এই যে গুগলের সার্চ কনসোল, আপনি একবারে গেলে ওখান থেকে সুন্দর করে আপনাকে ভেরিফাই করে নিবে, যেটা আমরা গতদিন শুধুমাত্র সার্চ করে তারপরেই করছিলাম। সো আমাদেরটা যেহেতু করা আছে এর জন্য সরাসরি এখানে দেখাচ্ছে যে পারফরমেন্স কি, খুবই বাজে পারফরমেন্স, কেউ নাই, এখন এটা কেউ জানেই না, থাকবে কি করে। তারপরে আবার ব্লগ স্পট সাইট, কোনো
কন্টেন্ট অনুযায়ী যে র্যাঙ্ক হবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, গুগলের অ্যানালিটিক্সে যাব। গুগল, আরে জিএলই, অ্যানালিটিক্স সেটআপ, রাইট। আচ্ছা, এই অ্যানালিটিক্স কেন দেয়া হবে বা অ্যানালিটিক্স কেন দেয়া হয়, এটা কেউ বলতে পারবেন? বা এটা সেটআপ করা হয় কেন, কি জন্য, আমার ওয়েবসাইটের কাজ কি অ্যানালিটিক্সের? আমি তো বুঝলাম সার্চ কনসোলের কাজ কি, যে সার্চ কনসোল আমি ইন্ডেক্স করার জন্য গুগলকে আসলে আমন্ত্রণ জানাচ্ছি যে তুমি আসো, এই যে আমার এক্সএমএল সাইট ম্যাপ, এটার মধ্যে দিয়ে তুমি এসে সুন্দর করে আমার পেজগুলা ই করে নিয়ে যাও, ক্রল করে নিয়ে যাও। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়েটা আছে আর কি, গুগলের অ্যানালিটিক্স আছে আর কি, এইটা সেটআপ করার প্রয়োজন কেন হয়? এনিওয়ান, কেউ একজন বলতে পারবেন? নো? আচ্ছা, গুগল অ্যানালিটিক্স সেটআপ এত দূরও যাওয়ার দরকার নেই। আপনি অ্যানালিটিক্স শব্দের অর্থটা একটু বোঝার চেষ্টা করুন। অ্যানালিটিক্স জিনিসটা কি? অ্যানালাইজ, অ্যানালাইসিস, ওর মধ্যে থেকে অ্যানালিটিক্স। অ্যানালাইসিস আমরা কেন করি? বিভিন্ন ধরনের ডাটা পাওয়ার জন্য, বিভিন্ন রিপোর্ট পাওয়ার জন্য, রাইট? আমার কোন পেজ কেমন পারফর্ম করতেছে, কোন পেজ ভালো না, কোন পেজের আরো ইমপ্রুভমেন্ট দরকার, কোন পেজের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ইউজার বেশি আসতেছে, কোন পেজের মধ্যে ইউজার কম আসতেছে, কেন কম আসতেছে, কোন পেজের ভিতরে মানুষ বেশি সময় থাকে, কোন পেজের মধ্যে মানুষ এসেই চলে যায়, তারপরে আমার কোন পেজের অ্যাড বেশি ভালো কাজ করে, কোন পেজের অ্যাড বেশি ভালো কাজ করে না, এই টাইপের যে ডাটাগুলো আছে, সেই সব ডাটাগুলো আসলে গুগল অ্যানালিটিক্স সেটআপ করার মাধ্যমেই জানা যায়। যে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা যখন আমাদের যে প্রপার্টি আছে, বা প্রপার্টি বলতে আমাদের যে ওয়েবসাইট আছে, সেটা যখন আমরা সেটআপ করে দিব, তখনই আমরা কেবলমাত্র জানতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে, সো চলুন আমরা একটু দেখে আসি গুগল অ্যানালিটিক্স এর সেটআপ কিভাবে করতে হবে। support.google analytics help setup। আচ্ছা, অ্যানালিটিক্স, ভাই এসিবি দের মনে হয় একটা গুগল অ্যানালিটিক্স এর উপর কোর্স ছিল। জি, এসিবি এর গুগল অ্যানালিটিক্স এর উপর কোনো কোর্স চালু ছিল কিনা? এসিডি তে ছিল না। গুগল অ্যানালিটিক্স এর যে কোর্স, এইটা সরাসরি হচ্ছে গিয়ে দেবিদ্যার মুভমেন্ট থেকে ছিল। আপনারা কি দেবিদ্যার মুভমেন্টের যে গ্রুপ আছে ওটাতে অ্যাড আছেন? যে হ্যাঁ, ওই ওই আমাদের যে সংগঠন আছে, এইটা মূল সংগঠন হচ্ছে দেবিদ্যার মুভমেন্ট। এসিডি এনজিও যেটা আছে, তাদের সাথে হচ্ছে আইসিটি মিনিস্ট্রির একটা কোলাবোরেশন আছে বা কোঅপারেশন আছে। তো কোর্স যেটা আয়োজন আপনারা করতেছেন, যে কোর্সটা, সেটা হচ্ছে আয়োজন করছে এসিডি এনজিও, মানে ওনাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফর কমিউনিকেশন ডেভেলপমেন্ট টাইপের বা কমিউনিটি ডেভেলপমেন্ট টাইপের, এরকম হচ্ছে নাম এসিডি। তো তারা একটা এনজিও সংস্থা। আম, তারা হচ্ছে গিয়ে আইসিটি মিনিস্ট্রির সাথে কোলাবোরেশন করে যে হ্যাঁ আমরা বেশ কিছু যারা জেনারেশন আছে তাদেরকে হচ্ছে গিয়ে ইনকামের জন্য রেডি করে দিব, এবং তাদের বেকারত্ব দূর করার জন্য কিছু কোর্স বা প্রশিক্ষণের ব্যবস্থা করব। সো আইসিটি মিনিস্ট্রি থেকে তাদের সাথে একটা কোপ আপ করে, চুক্তি করে সেখান থেকে অর্থায়ন করছে, এবং সেই অর্থায়নের মাধ্যমে আসলে তারা কোর্সটা রানিং করে। তো ব্যাপারটা এরকম যে এসিডি এনজিওর আন্ডারে যেগুলা আছে সেগুলা হচ্ছে সামাজিক যে কাজকর্ম আছে সেইগুলা। তো এসিডি এনজিও আমাদের যে দেবিদ্যার মুভমেন্ট যে গ্রুপটা আছে, সেই গ্রুপের সাথে আবার কোপ আপ করছে বা কোলাবোরেট করছে। কারণ আমাদের দেবিদ্যার মুভমেন্টের মধ্যে যাদেরকে দেখবেন, যারা মোটামুটি পোস্ট করে, কমেন্ট টমেন্ট করে বা ইটি করে এরকম টাইপ, ম্যাক্সিমাম সবাই কোনো না কোনো দিক থেকে এক্সপার্ট, কোনো না কোনো দিক থেকে প্রফেশনাল। সো ওইটা একটা প্রফেশনাল কমিউনিটি টাইপের গড়ে তোলা। সো আমাদের সাথে কোলাবোরেট করার মাধ্যমে তারা
টেকনিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্টটা আমাদের কাছ থেকে নেয়। যেমন ধরেন বিভিন্ন কোর্সের জন্য যারা ট্রেইনার আছে, সো ট্রেইনার নেয়া, যারা বেস্ট টাইপের ট্রেইনার থাকতে পারে, যদিও আমি বেস্ট টাইপের ট্রেইনার না, তারপরে আমি সুযোগ পাইছি, তার জন্য উপরওয়ালার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত, এবং করি। তো সেখান থেকে ট্রেনার নেই, ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমাদের এর থেকে পালন করা হয়। তার পাশাপাশি আসলে আমরা শুধু যে এইটা নিয়ে কাজ করি এরকম না, আমরা আগের থেকেই অনেকগুলা হচ্ছে যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি অলরেডি। ফটোগ্রাফি কোর্স, গুগলের অ্যানালিটিক্স কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, গ্রাফিক ডিজাইনের কোর্স, ওয়েব ডিজাইনের কোর্স, এরকম টাইপের বিভিন্ন টাইপের কোর্স যেগুলো আছে ডিজিটাল মুভমেন্ট থেকে আসলে আসে, বা ওইগুলা মানে করা হয় আর কি, এক একটা এক এক রকম টাইপের। সো আপনাদের যেটা ভাই আছে, ওয়েব ডিজাইনের কোর্স কি চালু আছে কোনো বা না, হবে? ওয়েব ডিজাইনের কোর্স আপাতত চালু নেই। ফটোগ্রাফি কোর্স ছিল, ফটোগ্রাফি কোর্স শেষ হয়ে গেছে, আবার মনে হয় চলবে। আম, এরপর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর কোর্স ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আবার এখন নতুন করে যেগুলো হচ্ছে আপাতত, সেগুলা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর কোর্স যেটা আছে সেটা আমাদের চালু আছে, বাট যিনি আসলে ট্রেনার, তো উনি বাইরে টোটালি ওনার একটা নিজস্ব হচ্ছে গিয়ে ফার্ম আছে, আইটি ফার্ম, ওইটা উনি রান করে। আর সাথে সাথে হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানির জন্য উনি কাজ করে, শুধুমাত্র অ্যাড দেয়া নিয়ে। মানে গুগল অ্যানালিটিক্স এরই একটা সেকশন আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। উনি অ্যাড সেকশনে হচ্ছে যে হেড। তো উনি ওনার আন্ডারে অনেকগুলা মানে যারা টিমমেট আছে তাদেরকে মেইনটেইন করে এবং ই করে। সো তাকে আমন্ত্রণ জানায়, আমাদের কোর্সটা শুরু করা হয়েছিল। উনি সময়ের অভাবে আসলে কোর্সটা কন্টিনিউ করতে পারতেছে না। সো 5টা আমাদের হচ্ছে যে 5 দিন হয়েছে, 1 ঘন্টা করে সেশন। ওইটা আসলে আমাদের ছিল। আর বাকি যেটা আপনারা করতেছেন এটা টোটালি হচ্ছে এসিডির। শুধুমাত্র আমরা ট্রেনিং এর যে সাপোর্ট গুলা লাগে, টেকনিক্যাল যত সাপোর্ট আছে, ম্যানেজমেন্ট সাপোর্ট, বিভিন্ন রিপোর্ট কালেক্ট করা, সেই রিপোর্টগুলো জমা দেয়া, ট্রেন করানো, আপনাদের মেন্টরিং করা, এই জিনিসগুলো আসলে আমরা করি। আচ্ছা, তো যাই হোক, আমরা অ্যানালিটিক্সে আসলাম। অ্যানালিটিক্সে আসার পরে আমরা যেটা করতেছি, সাইন ইনটু অ্যানালিটিক্স করলাম। হ্যাঁ, মানে যেহেতু আমার অ্যানালিটিক্স সেটআপ করা আছে, তো আমরা সাইন ইন করলাম। যদি আপনার অ্যানালিটিক্স সেটআপ না করা থাকে, সেই ক্ষেত্রে আপনি স্টার্ট ফ্রি করতে পারেন। রাইট, এখানে স্টার্ট ফ্রি করার সময় আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। অ্যানালিটিক্সে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হয়। আমি দেখি যে সাইন ইন করা বাদে অ্যাকাউন্ট করা যায় কিনা বা সুযোগ দেয় কিনা। আপনারা যে কেউ একটু ট্রাই করতে পারেন অ্যানালিটিক্স। অবশ্যই ট্রাই পরে তো করবেনই, প্র্যাকটিস অবশ্যই ট্রাই করবেন, এটাতে সমস্যা হবে না, হলে একটু দেখে নেবেন ভিডিও। এই যে অ্যাকাউন্ট সেটআপ, অ্যাডমিন, রাইট। আচ্ছা, এটা আমরা অ্যানালিটিক্স সেটআপ করতেছি, আর এইটা আমার সাইন ইন করা আছে। সম্ভবত আমারটাই যে প্রপার্টি গুলো আছে এটা এখানে দেখা যাবে। সো যদি এরকম হয় এখান থেকে সেটআপ করতে হয় আপনাদের, তো সেক্ষেত্রে কি করবেন, অ্যাকাউন্টের ডিটেলস দিবেন। নতুন অ্যাকাউন্টের নাম কি হবে, রাইট। এখান থেকে অ্যাকাউন্টের আলাদা একটা নাম দিয়ে দিবেন, ধরেন কুমিল্লা 05 দিয়ে দিলেন। গুগলে যে প্রোডাক্ট সার্ভিস আছে দরকার নেই, বেঞ্চমার্কিং, টেকনিক্যাল সাপোর্ট, এই টাইপের জিনিসগুলো নিব। এরপরে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, কুমিল্লা 05 এটা হচ্ছে অ্যাকাউন্টের নেম, এটা লাগবেই, অ্যাকাউন্টের নেম। হ্যাঁ, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যানালিটিক্স খুলতেছেন, একটা প্রপার্টি তৈরি করতেছেন, রাইট, এটা দিবেন। দেওয়ার পরে এই যে আমাদের প্রপার্টি দেখাচ্ছে এটা, ওকে, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পর প্রপার্টি সেটআপ করতে হবে। প্রপার্টির নেম কি? প্রপার্টির নেম হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম, রাইট। সো ওয়েবসাইটের যে নেম আছে সেই নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন ওয়েবসাইটের নামও হইলো কুমিল্লা। ভাইয়া জি, একটা প্রশ্ন, জি। গুগল অ্যানালিটিক্স বলতে কি গুগল অ্যাড, গুগলে যে অ্যাড দেওয়া সেটা, না না এটা না না আলাদা না একটা না না জিনিস? না, গুগল এটা অ্যাডস হচ্ছে অ্যাডসেন্স, এটা আলাদা। অ্যানালিটিক্স এর একটা বিষয়। গুগল অ্যাডস টোটালি আলাদা। যদি শুধুমাত্র গুগল অ্যাডস বলেন, টোটালি আলাদা। অ্যানালিটিক্স হচ্ছে বিভিন্ন বিষয়ের যত ডাটা আছে,
সেই জিনিসগুলা। আমি তাহলে এইটা একটু পরে করতেছি, এইটাতে আসি। দেখেন এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর হোম, রাইট? এটা আমারটা দেখাচ্ছে গোটেক টাইপের। আম আচ্ছা, আমি একটু প্রপার্টিতে যাব, গিয়ে একটু দেখি হচ্ছে অ্যানালিটিক্স। আচ্ছা, এখান থেকে দেখাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, সো এইটা আমরা যে ডাটাটা দেখছি সেটা দেখেন গুগল অ্যানালিটিক্স হোমের ডাটা। ইউজার এখন একজন, সেশন একটা কমপ্লিট হয়েছে, বাউন্স রেট 100%, সেশন ডিউরেশন 0 মিনিট 00 সেকেন্ড, যে কোনো সেশন কমপ্লিট হয় নাই। এখানে ইউজার বলতে কয়জন ইউজার আমার এই ওয়েবসাইট যেটা আছে, যে গোটেক টাইপের একটা ওয়েবসাইট আমার করা ছিল, যে কতদিন দেখাচ্ছিল, সো ওইটাতে কতজন ইউজার আসছে, সে কতটা সেশন শেষ করছে, তারপরে বাউন্স রেট কত, এই বাউন্স রেটটা পরে বোঝাবো। বাউন্স রেটটা এখন আপাতত যেভাবে বুঝবেন সেটা হচ্ছে একজন আসবে, আসার পরে সে ডাটা না পেয়ে চলে যাচ্ছে অথবা ডাটা পেয়ে চলে যাচ্ছে। সো যে একটা পেজের মধ্যে ঢুকে যত দ্রুত চলে যাবে সেটার বাউন্স রেট তত বেশি হাই, তাই? আমি ফেসবুকে গেলাম, যাওয়ার পরে আমার যা দেখার দরকার ছিল দেখা শেষ, হয়তোবা সেটা 2 থেকে 3 সেকেন্ডে হতে পারে, অথবা আমি গেলাম, যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা নেই, আমি চলে গেলাম। এইটারে বলে বাউন্স রেট হওয়া, মানে বাউন্স করা আর কি, পিং পং বলের মতো, জাস্ট গেল চলে আসলো, গেল চলে আসলো, এরকম টাইপ। সো এইটা 100% হাই হওয়ার কারণ হচ্ছে আমি ঢুকে চলে আসি, অথবা যে কোনো একজন ইউজার, সে কেউ আমার হচ্ছে যে এই সাইটের ইয়ে জানে না, আমি যাই, সো এই জন্য বললাম আমি ঢুকে চলে আসি। সো এর জন্য বাউন্স রেট সবসময় হাই হয়, এবং সেশন ডিউরেশন যেটা 0 মিনিট 00 সেকেন্ড। এই সেশন ডিউরেশন মানে হচ্ছে আমি ওই পেজের মধ্যে কতক্ষণ ধরে কাটাইছি, এভারেজ কতক্ষণ সময় ব্যয় করছি, সেটা হচ্ছে এভারেজ একটা সেশন ডিউরেশন এখানে দেখায়। তো এখন অ্যাক্টিভ ইউজার কতজন আছে, পেজ ভিউ পার মিনিট, প্রতি মিনিটে কয়টা করে পেজ ভিউ হচ্ছে, টপ অ্যাক্টিভ পেজ, আমার সাইটের কোন কোন পেজ গুলো টপ অ্যাক্টিভ, মানে ইউজাররা ওইটাতে যায়, খুব বেশি আকারে ইন্টারঅ্যাকশন করে। ইন্টারঅ্যাকশন করা মানে তো বুঝেন, ওইটার উপরে ক্লিক করা, মাউস স্ক্রোল করা, তারপরে হচ্ছে ওইটা যদি স্লাইডার থাকে তো স্লাইড করে দেয়া, হ্যাঁ? তো অ্যাক্টিভ ইউজার কতজন আছে এখানে দেখা যাবে। So, সবগুলা যে রিয়েল টাইম ডাটা আছে না, রিয়েল টাইম ডাটা এখানে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন হাউ ডু ইউ অ্যাকিউর ইউর ইউজার, ট্রাফিকের চ্যানেল কোনটা আপনি দেখতে পারবেন, সোশ্যাল চ্যানেলের থেকে একজন, আদার চ্যানেলের থেকে 0, যে সার্চ করে কেউ আসতেছে না, যে আসতেছে সোশ্যাল চ্যানেল থেকে আসতেছে। সোশ্যাল চ্যানেল মানে হচ্ছে আমার ফেসবুক এবং লিঙ্কডইন এর মধ্যে এটা অ্যাড করা আছে, সো এখানে ক্লিক করে কেউ একজন আসছিল, বা আমি আসছিলাম হয়তো, বা এরকম। আচ্ছা, তারপরে আছে দেখেন সোর্স বা মিডিয়াম। সোর্স মিডিয়াম হচ্ছে কোন সোর্সের থেকে আসছে, সেটা কি সোশ্যাল সোর্সের থেকে আসছে নাকি কোনো একটা মিডিয়াম ধরে আসতেছে। মিডিয়াম হইতে পারে রেফারেল লিংক, আমি অ্যাড দিছি, ওই টাইপের একটা রেফারেল যে লিংক আছে সেই লিংক ধরে আসতেছে। সো সেই লিংকটা কোন জায়গা থেকে আসতেছে, সোশ্যাল সাইট নাকি ফোরাম সাইট, নাকি মানুষের হোয়াটসঅ্যাপের থেকে আসতেছে, মানুষ কোন একটা টেক্সট মেসেজের থেকে আসতেছে, সব এখানে দেখা যায়। কোন সোর্স থেকে আসতেছে সেটা দেখা যায়। আচ্ছা, রেফারেল যে লিংক গুলো আছে সেখান থেকে কতজন আসতেছে, কোন কোন জায়গা থেকে আসতেছে সেগুলো দেখা যায়। তো ট্রাফিক চ্যানেল দেখেন আছে সোশ্যাল, আদার, সোর্স মিডিয়াম দেয়া আছে, যে facebook.com, রেফারেল লিংক যেটা আছে রেফারেল করা সেই লিংক থেকে আসতেছে, রেফারেল দিলে তাই একই রকম দেখাচ্ছে, আদার থেকে আসতেছে। এটা দেখাচ্ছে গত 7 দিনের। তো আমি যদি মনে করি গত 90 দিনের আমি ডাটা দেখব, সো গত 90 দিনের ডাটার মধ্যে এই একটা, এই যে দুইটা সেশন মতো মানে এখানে দেখাচ্ছে, এটা ফেসবুক থেকে আসছে, এটা ফেসবুক থেকে আসছে, এটা কম্পিউটারে ফেসবুক থেকে আসছে, আদার যে কোনো এক জায়গা থেকে আসছে। সোর্স মিডিয়াম যদি আমি দেখি তাহলে একই রকম, সবগুলো রেফারেল, যে সাইট ওখানে রেফারেল করা আছে ওখান থেকে আসতেছে। আর বাকি যদি দেখি সোশ্যাল এবং আদার্স, সো আদার বলতে নাই, যা আছে সব সোশ্যালের ওই লিঙ্কটা থেকে আসতেছে। ওকে, তো এরপরে যেটা আছে লাস্ট 30 দিন, আমি 90 দিন করে দিলাম, লাস্ট 90 দিনের আমার যে ডাটা আছে, অ্যাক্টিভ ইউজারের ডাটা, যে অ্যাক্টিভ ছিল কতজন, কয়জন পর্যন্ত ছিল, সেটা ডাটা আমার এখানে দেখাচ্ছে। সো 1 এপ্রিল থেকে ধরেন আমি গুলো দেখাচ্ছে, এই যে এইভাবে মান্থলি 4-5 জন আসছে, বা আমি নিজেই 4-5 দিন ভিজিট করছি যার জন্য এটা দেখাচ্ছে। সো এটা তারপরে গিয়ে আবার কিছুদিন ভিজিট টিজিট করিনি, এগুলো পড়ে গেছে। সো এইখান থেকে আসলে অ্যাক্টিভ ইউজারের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা এখান থেকে দেখা যায়, যে হাউ ইওর অ্যাক্টিভ ইউজার ট্রেন্ডিং ওভার টাইম, যে কতটুকু টাইম এখানে স্পেন্ড করতেছে, কত মানে জোন আর কি, এরকম টাইম।
তারপরে আছে ধরেন ইউজারের অ্যাটেনশন। হ্যাঁ, ইউজারের অ্যাটেনশন কবে কবে ছিল বা কবে কবে পাওয়া গেছে, রিটেনশন আর কি, অ্যাটেনশন বলতেছি কেন। আচ্ছা, তো 4 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে পাওয়া গেছে একজন ইউজার, তারপরে ইউজার নাই, তারপরে পাওয়া গেছে 2জন ইউজার, বা তারপরে পাওয়া গেছে 2জন ইউজার, অথবা আমি 2টা ব্রাউজার থেকে ঢুকছিলাম, এরকম হতে পারে দেখানোর জন্য। ঠিক আছে, ওকে। তারপরে যেটা হচ্ছে সেটা হলো কখন কখন আমার ইউজার আমার ওয়েবসাইট ভিজিট করে। যে আমি দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা চালাই সেটা ধরেন মঙ্গোলিয়া ভিত্তিক, সাপোজ যে আমার যে সাইটটা আছে সেটা মঙ্গোলিয়াকে টার্গেট করা, রাইট? তো ওইখানকার যে ইউজার গুলা আছে সেই টাইপের ইউজার গুলা আমার সাইটের মধ্যে কখন কখন আসে। দেখেন, একটা আসছে হচ্ছে 12টার সময়, ঠিক আছে, একটা আসছে 10টার সময়, একটা আসছে হচ্ছে এটা কয়টা বাজে, 12টা থেকে 2টার মাঝামাঝি, ধরেন 1টার সময়, 1 PM, দুপুর। আর একটা আসছে ধরেন প্রায় 10টার সময়। সো এখান থেকে আমি যে ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলো আমার লাগবে যে আমার ইউজার কখন কখন এখানে বেশি আসে, ঠিক সেই সেই সময়ে আমারে আপডেট দিতে হবে। যদি ওই রকম টাইমে আমি আপডেট দেই তাহলে আমার ইউজার বুঝে যাবে যে হ্যাঁ এরকম টাইপে আপডেট হচ্ছে, তার মানে আমি ওইখান থেকে বেশি লিড পাবো, বেশি সেল পাবো, বেশি মানুষ আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে আসবে বা পারবে, এরকম টাইপ আমার একটু হেল্প হবে, আমার সাইটটা গ্রো হবে। ঠিক আছে, আচ্ছা, মিজিরিং ডাটা। সো এরপরে আছে হচ্ছে সেশন বাই কান্ট্রি, কোন কান্ট্রি থেকে মানুষজন একটু বেশি আসে। বাংলাদেশ, তো আমি থাকি বাংলাদেশের, সাইটটা আমার কেউ লিংক জানে না, আমারটাই তো দেখাবে না। তো লাস্ট 7 ডেজ যদি আমি করি সেখান থেকে 90 ডেজ করে দিই। একটা আছে ইউনাইটেড স্টেটস। এই ইউনাইটেড স্টেটস কেন আসছে জানেন? আমি ভিপিএন ইউজ করে ঢুকছিলাম ফেব্রুয়ারি থেকে, হচ্ছে ফেব্রুয়ারি 4 পরের থেকে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম তার ভিতরে যারা ছিল আগের ব্যাচে তাদের ক্লাস নেওয়ার সময় সম্ভবত আমি ভিপিএন ইউজ করার পর এখানে ঢুকছিলাম এবং তাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে আসছে কিনা রিয়েল টাইম। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে সেশন বাই ডিভাইস, কোন টাইপের ডিভাইস থেকে মানুষজন বেশি করতেছে, মোবাইল থেকে নাকি ডেস্কটপ থেকে। এখানে দেখাচ্ছে মোবাইল থেকে, আমি যদিও মোবাইলের থেকে ঢুকেই হচ্ছে যে করতেছিলাম। সো মোবাইলের ওভারভিউ এখান থেকে দেখে নিতে পারেন। সেটা যদি আমি লাস্ট 90 ডেজ করি তো সেই ক্ষেত্রে কি হয়, ডেস্কটপের থেকে একেবারেই নেই, আচ্ছা ডেস্কটপের থেকে 20% আছে, ওকে, আর মোবাইল থেকে 80% আছে। সো এই হচ্ছে গিয়ে ডাটা টাইপ। হ্যাঁ, এই সব ডাটাগুলো আসলে পাওয়া যায়। তারপরে দেখেন হচ্ছে হোয়াট পেজেস ডু ইউর ইউজার মোস্ট ভিজিট, এটা হচ্ছে যে /m1, এইটা আপনার ইয়েতে থাকে, ব্লগারে যখন আপনি সাইট তৈরি করবেন, সাইটের লিংক কাউকে যদি শেয়ার করেন সে এমনিতে দিলেও এই যে স্ল্যাশ, তারপরে হচ্ছে গিয়ে যেটা বলে কোশ্চেন মার্ক, তারপর এম, তারপরে হচ্ছে গিয়ে এই যে যেটা সমান সমান টাইপের চিহ্ন, তারপর 1, এই টাইপের যে কোডটা আছে এই কোডটা দেখা যায়, এটা মুছে ফেলা যায়। এটা মোছার জন্য একটা কোড আছে, সেই কোডটা অ্যাপ্লাই করতে হয়, তারপর মুছে দেয়। সো এটা একটু গুগলে সার্চ করলে আপনারা পাবেন, যদি গুগলে মানে এই কি জানি বলে ব্লগারের সাইটই আপনাদের চালানোর ইচ্ছা থাকে। তো না হলে এটা দিয়ে আর কোনো বেশি কিছুই করা দরকার হবে। সো এই যে যে ডাটাগুলো আছে, যে ইনসাইট গুলো আছে, সেইগুলাই আসলে দেখার জন্য মানুষ গুগলের অ্যানালিটিক্সটা ব্যবহার করে। কারণ সাইট আমরা যেহেতু করতেছি ওয়েবে এবং সেটা গুগলের সাথে ইন্ডেক্স করে দিচ্ছি এবং মানুষজন গুগলের থেকেই সার্চ করে এটার মধ্যে আসতেছে। সো এই ইনসাইট গুলা গুগলই আমাদেরকে সব থেকে বেশি ভালো দিতে পারবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আপনি দেখতে পারবেন কি, এই ইনসাইটের থেকে দেখেন কোন জায়গা থেকে গেলাম, এই যে ইনসাইট, এখান থেকে গেলাম, যাওয়ার পরে দেখেন আছে ইনসাইটের মধ্যে বেসিক পারফরম্যান্স। আপনার বেসিক পারফরম্যান্স কি কি আছে, হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইক, এখান থেকে আপনি ডাটা দেখতে পারবেন। 2জন রিপোর্টে যাইতে পারবেন, আবার ব্যাক করলেন। সো তারপরে দেখা যাচ্ছে এখানে কি, ওভার দ্য লাস্ট 6 months অন হোয়াট উইক ডেজ ডিড আই হ্যাভ দ্য মোস্ট ইউজার, কোন কোন দিন আমার সবথেকে বেশি ইউজার ছিল। কবে কবে ছিল, নভেম্বরের 1 থেকে এপ্রিলের 30-এর মধ্যে দেখাচ্ছে। সেটাতে ওয়েডনেসডেতে ছিল 2জন, টিউসডেতে ছিল 2জন, ফ্রাইডেতে ছিল 1জন। এই 3টা দিন মানুষজন আমার ওয়েবসাইট মনে করেন বেশি ভিজিট করে।
এখন এটা মনে করার কোনো দরকার নেই যে হচ্ছে যে এই ওয়েবসাইটের লিংক কেউ জানে না, মনে করেন ওয়েবসাইটের লিংক লোকজন সবাই জানে। সো এই 2 জনরে আপনি 200 জন ধরতে পারেন, 2 লাখও ধরতে পারেন, ঠিক আছে, বুঝতে একটু সুবিধা হবে। সো এরপরে দেখা যাচ্ছে আপনি আবার ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পর এরপরে দেখেন যে হাউ মেনি টোটাল নিউ ইউজার, কতজন নতুন ইউজার আমি পাইছি কত মাসে, লাস্ট 1 বছরের মধ্যে। সো এখান থেকে দেখাবে 5 জন নিউ ইউজার, ধরেন এটা 5 লাখ হইতে পারে বা 5,000 হইতে পারে, রাইট? আচ্ছা, তো তারপর হচ্ছে গিয়ে আমি গেলাম আবার, যাওয়ার পর হচ্ছে এই যে শো মি ব্রেকডাউন অফ মাই ইউজার বাই ডিভাইস টাইপ, সে মানুষ কোন কোন ডিভাইস দিয়ে আসলে আমার এখানে ঢুকছে সেটার ডিভাইস টাইপ এখানে দেখাবে। তারপরে কি হোয়ার ইউ গেট ইউর ইউজার ফ্রম, কোন জায়গা থেকে আমরা ইউজার পাচ্ছি, যেমন টপ ডিফল্ট চ্যানেল গ্রুপিং, তারপরে হচ্ছে ক্যাম্পেইন বিভিন্ন, যেটা অ্যাড ক্যাম্পেইন টাইপের হতে পারে, তারপরে হচ্ছে ক্যাম্পেইন বাই সেশন এক্সক্লুডিং নট সেট করা ক্যাম্পেইন এরকম টাইপ, তারপরে হচ্ছে যে সেশন এক্সক্লুডিং 30 দিনের ভিতরে, তারপরে আছে হচ্ছে অর্গানিক সার্চের থেকে কতজন মানুষ আসতেছে, তারপরে আসতেছে হচ্ছে রেফারেল লিংকের মাধ্যমে কতজন মানুষ আসতেছে, রেফারেল লিংক বলতে যে কোনো এক জায়গায় আমার লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে একজন মানুষ আসতেছে, সো এটা রেফারেল লিংক হবে। আবার অর্গানিক সার্চ মানে হচ্ছে গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে আসতেছে, ওইটা হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেন্ডস, আমার সাইটের ট্রেন্ড এখন কেমন আছে এটা আমি এখান থেকে দেখে নিতে পারি। শো মি এ ট্রেন্ড অফ মাই বাউন্স রেট, লাস্ট 3 মাসে কেমন বাউন্স রেট হয়েছে সেটা আমাকে দেখতে হবে, আমি দেখে নিতে পারবো। আমি যদি দেখি যে না কোনো একটা পেজের মধ্যে মানুষজন এসে খালি বাউন্স করে চলে যাচ্ছে, তার মানে ওই পেজে কোনো না কোনো একটা সমস্যা হতে পারে, সমস্যা আছে, তো সেটা আমাকে খুঁজে বের করে ফিক্স করতে হবে। এই খুঁজে বের করাটা গুগল আপনাকে করে দিবে না, এই খুঁজে বের করাটা আপনাকেই করতে হবে, কেন একজন মানুষ বা একজন ইউজার ওর মধ্যে এসে বাউন্স করে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ট্রেন্ড অফ ডেইলি সেশন অফ ওভার দ্য লাস্ট 30 ডেজ, 30 দিনের মধ্যে লাস্ট কত সেশন হইছে, কয়টা সেশন হইছে। একটা সেশন মানে হইলো ধরেন একজন ইউজার আসছে, আসার পর ওই ওয়েবসাইটের মধ্যে বেশ কিছুক্ষণ আছে, থাকার পরে সে কেটে দিল, দিয়ে আবার তারপরে আসলো, সো সেশন হইলো 2টা, প্রথমে আসছে কেটে দিয়েছে তারপর আবার আসছে। বাট যদি সে একবার এসে থেকে যায় ওই সেশন একটাই, সো ওই সেশনের ডিউরেশন তখন বাড়বে আস্তে আস্তে, যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কত করে সেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কি যে লাস্ট ইয়ারের তুলনায় আমার এখন কি অবস্থায় আছে, লাস্ট 30 দিনে কি অবস্থায় আছে যে সেশন, যে মানুষ কতক্ষণ ধরে ই করতেছে, সো আপনি আগেরটার সাথে বর্তমানটা কম্পেয়ার করতে পারবেন, করে আপনার সাইট আরো ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে হোয়াটস দ্য মান্থ ওভার মান্থ গ্রোথ রেট অফ মাই ইউজার্স, সো প্রতি মাসে মাসে আমার কেমন গ্রোথ হচ্ছে। সো দেখা যাচ্ছে আপনি এরকম দেখতে পারেন যে কোনো একটা মাসে আপনার গ্রোথ হঠাৎ করে, যেখানে আপনার 200-300 করে ইউজার আসে এক্সট্রা, সেখানে আপনার হঠাৎ করে 5,000 চলে আসছে। সো আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন যে কোন পেজের মধ্যে বা কোন পেজের জন্য এইটা আসছে, বা ওইটা তো অবশ্যই টাইম দেখাবে যে অমুক মাসে আসছে। সো আপনি বের করে ফেলতে পারবেন যে হ্যাঁ অমুক মাসে আমি কোন পেজ ক্রিয়েট করছিলাম, কোন পোস্ট ক্রিয়েট করছিলাম, সেই পোস্টে কত মানুষ অ্যাক্টিভ ছিল কি ছিল না, সেটা অর্গানিক আসছে নাকি হচ্ছে যে পেইডের থেকে আসছে। সো এই ডাটাগুলো এক জায়গায় করে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার গ্রোথ রেট কেন ওই মাসে এত বেশি হাই হয়ে গেছে। সো যেটার জন্য হাই হয়েছে ওই টাইপের পোস্ট আপনি আবার করেন, বা ওই টাইপের আপডেট আপনি আবার দেন, ওই টাইপের পেজ আপনি আবার ক্রিয়েট করেন, আরো গ্রোথ হবে, ঠিক আছে। সো এরকম টাইপের বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো ডাটা আপনি এখান থেকে পাবেন, যেমন কন্টেন্ট অ্যানালাইসিস, হোয়াট টাইপ অফ টপ পেজেস ইন টার্মস অফ পেজ ভিউ কোনটা টপে আছে, হ্যাঁ, তারপর ল্যান্ডিং পেজ কতটুকু সেশন কমপ্লিট হয়, তারপরে কোন পেজের মধ্যে মানুষ সব থেকে বেশি টাইম স্পেন্ড করে, কোন পেজ গুলো টপ ল্যান্ডিং পেজ আছে, যে মানুষ কোন পেজে সব থেকে বেশি আসে, ল্যান্ডিং পেজ বলতে মানুষ একবারে টাইপ করে কোন পেজের মধ্যে আসে, তারপরে কি এন্ট্রান্স এন্ড এক্সিটস ফ্রম ফর মাই টু টপ পেজেস আর কি, যে কিভাবে মানুষ কেন বের হয়ে যায় কেন আসে, তারপরে হুইচ ল্যান্ডিং পেজ উইথ ওভার 10 সেশন হ্যাভ দ্য ওয়ার্স্ট বাউন্স রেট, তো ওভার 10 সেশন মানে 10টা সেশন কমপ্লিট হয়েছে এরকম, তার মধ্যে কোন পেজে সব থেকে বাজে বাউন্স রেট আছে, মানে ওই 10টা সেশন কমপ্লিটের মধ্যে কোন পেজে সব থেকে বেশি মানুষ আসার পর পর চলে গেছে, ঠিক আছে। আচ্ছা,
তারপরে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউজার বিহেভিয়ার। ইউজাররা আপনার ওয়েবসাইটের মধ্যে এসে কেমন বিহেভ করে। এই বিহেভ করা মানে ওইখানে একটু পাকলামি টাইপের আচরণ করা, এরকম টাইপের বিহেভ না। আহ, দেখেন, হাউ লং ডু ইউজার স্পেন্ড অন মাই সাইট, আমার মোট সাইটের মধ্যে একজন ইউজার কতটুকু সময় কাটায়, যে অমুকটা দেখতেছে, তমুকটা দেখতেছে, ওইটা একটু ব্রাউজ করতেছে, ওইটা একটু পড়তেছে, এরকম টাইপ। আচ্ছা, তারপরে এভারেজ সেশন কতটুকু হতে পারে, মোবাইল ভার্সেস ডেস্কটপ, যে মানুষ মোবাইল দিয়ে বেশিক্ষণ থাকে বেশি নাকি ডেস্কটপ দিয়ে বেশিক্ষণ থাকে। নিউ ভার্সেস রিটার্নিং ইউজার লাস্ট মান্থ, যে গত এক মাসের মধ্যে কতজন নিউ ইউজার পাইছি আমি, যারা কখনোই আমার সাইট ভিজিট করে নাই। আচ্ছা, এটা কিভাবে মানুষ মানে দেখতে পায় আর কি, গুগল দেখতে পাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, মানে ব্রাউজারের বলছি মানে প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, যেটা থেকে ব্রাউজার দিয়ে আসলে সেটা নতুন ইউজার হিসাবে গণ্য হয়। আচ্ছা, তো আমি 2-3 দিন গেলাম, যাওয়ার পরে আর যাই নাই, প্রায় 1 মাস যাই নাই, 1 মাস পরে আমি আবার আসছি, তার মানে আমি রিটার্নিং ইউজার। সো এই নিউ ইউজার এবং রিটার্নিং ইউজার যারা আছে তাদের মধ্যে আসলে কম্পারিজন কতটুকু, যে নিউ ইউজার বেশি নাকি রিটার্নিং ইউজার বেশি। আচ্ছা, রিটার্নিং ইউজার অবশ্যই বেশি করার চেষ্টা করতে হবে নিউ ইউজার থেকে। তার কারণ হচ্ছে, যারা রিটার্নিং ইউজার তারা আপনার কাছে কিছু না পেয়ে আসলে চলে যায় বা অনেকদিন আসে না, বাট আপনি যদি তাদেরকে তাদের মন মতো জিনিস ওখানে প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে রিটার্নিং ইউজারই আপনার সেল বাড়াইতে সাহায্য করবে বা আপনার সার্ভিসটা আরো বেশি উন্নত করতে সাহায্য করবে বা আপনার ওয়েবসাইটটা বেশি গ্রোথে বা দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, সো এরকম বহুত ইগুলো আছে। তারপরে আছে জিওগ্রাফিক অ্যানালিটিক্স, কোন কোন দেশ থেকে আসছে, সেটা কোন শহরের থেকে আসছে, হ্যাঁ, এরকম টাইপের অনেক ডাটাগুলো আপনি পাবেন। তারপরে টেকনিক্যাল পারফরমেন্স কেমন আছে, যে পেজের লোড টাইম কতটুকু আছে, 3 মাসের লোড টাইম কেমন ছিল, লাস্ট 10 ইউজারের হচ্ছে যে লোড টাইম কেমন হয়েছে, কোন কোন কান্ট্রি থেকে মানুষজনের লোড টাইম সবচেয়ে বেশি লাগতেছে, তারপরে কোন পেজ লোড টাইম খুব বেশি নেয়, ল্যান্ডিং পেজ টাইপের কোনটা খুব বেশি নেয়। তারপর আছে সেভড এর পরে আছে রিড। হ্যাঁ, এখানে যদি আপনি ইনসাইট এটাতে বেশি হয়, সেই ক্ষেত্রে সেভ এবং রিড, আপনি সেভ করে রাখলে সেভ হবে, রিড করে রাখলে আপনি যেগুলো পড়ে ফেলছেন সেগুলোই হবে। এটা হচ্ছে নোটিফিকেশনের সিস্টেম। এই যে, আচ্ছা, তো এই ডাটা যেগুলো আছে, এত ইনসাইটের ডাটা, সেই ডাটাগুলো আসলে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করে, রাইট? আচ্ছা, তো আমরা একটু যাই, সেটা হচ্ছে গিয়ে সেট আপ করতেছিলাম। এখান থেকে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনার বাংলাদেশের সাইট, এখান থেকে স্ট্যান্ডার্ড টাইম হয়ে যাবে, ডলার রেট ডলারে থাকবে। আপনি এরপর কি করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, আচ্ছা, এটা অন করে দেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দেন। আপনার যে ওয়েবসাইটের ইউআরএল আছে, যে ব্লগারের মধ্যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে, আচ্ছা, ব্লক করি, এই যে ওয়েবসাইটের ইউআরএল কপি করে আমি এখানে দিয়ে দিব, হ্যাঁ, https বাদে। ওকে, দেওয়ার পর হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স ফর অ্যান্ড ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি। সো এইটা করে দিবেন, শুধুমাত্র অ্যানালিটিক্স প্রপার্টি অনলি করার দরকার নেই, অ্যানালিটিক্স যেটা আছে ফর অ্যান্ড এটা জিনিস, এটা করে দিবেন, যে নেক্সট করবেন। করার পরে আপনি দিতে পারেন বিজনেসের ইনফরমেশন, যে ইন্ডাস্ট্রির ক্যাটাগরি কোনটা, কোন টাইপের ইন্ডাস্ট্রি আপনি ওন করতেছেন, সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা স্মল না মিডিয়াম, সেটা আপনি দিয়ে দিতে পারেন, ধরেন মিডিয়াম। তো এখানে হচ্ছে যে ইন্টেন্ট, গুগল অ্যানালিটিক্স এর বিজনেস চেক অল অ্যাপ্লাই, ধরেন সবগুলো আপনি দিয়ে দিতে পারেন, যে হ্যাঁ আমি সবগুলো ডাটাই চাই। ঠিক আছে, আপনি সবগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর আচ্ছা, আদার্স, সো আদার্স দিলে আপনার লিখে দিতে হবে, না হলে আদার্স বাদ ক্রিয়েট করে ফেলবেন টোটাল। এখন রিজিয়নটা সিলেক্ট করে দিবেন, আবার বাংলাদেশ, একসেপ্ট একসেপ্ট। আচ্ছা, এই যে আপনার প্রপার্টি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই যে প্রপার্টি আপনার কিন্তু গুগল ফর আইডি যেটা আছে এটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এর একটা
মেজারমেন্ট আইডি, যে আইডিটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে যেটা দেয়া আছে সেটিংস এর মধ্যে, দেখেন এটা একটু অন্যরকম টাইপ। কই, এই যে UA1 এরকম টাইপের আছে, কিন্তু এটার যে আইডি আছে এই আইডিটা দেখেন গুগল অ্যানালিটিক্স আইডি, স্ট্রিম আইডি, এটা এনহ্যান্স মেজারমেন্ট হ্যান্ড দেন অনেক কিছুগুলো আছে, ট্যাগিং আছে। সো এই যে সাইট ট্যাগস একটা কানেক্ট করা আছে অলরেডি, এই যে একটা কানেক্টেড ট্যাগস কোনটা দেয়া আছে, UA919640, সম্ভবত আমাদের এইটাই করা আছে, না এটা করা নাই, এইটা হচ্ছে আপনার ইউজারের যে আইডি আছে সেই আইডিটা, এই যে এটা ট্যাগ, এইটাই আপনার কানেক্টেড ট্যাগ কোনটা আছে। সো আপনি এখান থেকে ট্যাগ কানেক্ট করতে পারেন অথবা ট্যাগ ম্যানেজার থেকে কানেক্ট করে নিতে পারেন। সো এই হয়ে গেল আমাদের গুগলের অ্যানালিটিক্স সেটআপ। এখন আমরা গুগল অ্যানালিটিক্স এর যে হোম আছে, হোমের থেকে আমরা এটা দেখে নিতে পারবো। সো এটার আপাতত কোনো ডাটা এখন দেখাইতে পারতেছে না, তার কারণ হচ্ছে গিয়ে 48 ঘন্টা হয় নাই এখনো, 48 ঘন্টা পরের থেকে আসলে ডাটা দেখানো শুরু করবে। সো প্রপার্টি সেটিং এ আমরা একটু যাইতে পারি, প্রপার্টি সেটিং এর মধ্যে এই যে আমরা আবার নতুন করে আমাদের এই জিনিসগুলো এডিট করে দিতে পারবো। তারপরে প্রপার্টি ইউজার ম্যানেজমেন্ট আছে, সো ইউজার ম্যানেজমেন্টের থেকে আমরা এই জিনিসগুলো, ভাই নেমটা কি ওই যে টাইটেল সাইটে যে নেম টাইটেলটা দিছিলাম ওইটা? কোনটার নেম ভাই? ওই যে প্রপার্টি নেম যে দিলেন ওইটা কি ওই যে ব্লগারে যে টাইটেল দিছিলাম ওইটা হবে? আপনি আপনার সাইটের নাম দিতে পারেন। সাইটের নাম বলতে সাইটের ওই নাম টাইটেল বলতে দিয়ে ধরেন দিতে আমি এই যে ধরেন এটা দিছি, এই যে আমার সাইটের নাম ধরেন এসিডি ডিজিটাল, রাইট? আমি এসিডি ডিজিটাল দিছি, সাপোজ আমি দিছি, বাট আমি প্রপার্টির নাম কি দিছি, কুমিল্লা 5, আপনাদের দেখানোর জন্য আমি ওই নামটা সেটআপ করছি কুমিল্লা 5 দিয়ে, বাট আমার ইউজার মানে যেটা ইয়ে আছে, ইউআরএল আছে, সেটা তো আমি এসিডি ডিজিটালের এটা দিছি। সো আপনার যদি সাইটের থাকে যে acddigital.com অথবা যদি থাকে azhar.com, আপনি সেটা দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ওই নামটা দিব না, আমি আমার মতো করে দিব, তাও দিতে পারেন, সেটা আপনার খুশি। যে আপনার ইউআরএল এর নামে বা আপনার ওয়েবসাইটের নামেই যে আসলে ওই অ্যাকাউন্টের নাম হবে এর কোনো মানে নাই, শর্ত নাই যে জোর করে ওইটা দিয়েই করতে হবে। ঠিক আছে? জি। সো প্রপার্টি ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি ইউজার ম্যানেজ করতে পারেন, কাকে কাকে রাখবেন কাকে রাখবেন না, দেখা যাচ্ছে কাউকে ইনভাইটও করতে পারেন, এই জায়গা থেকে এই যে অ্যাড আছে অ্যাড করে দিতে পারেন, অ্যাড ইউজার, অ্যাড গ্রুপস করে দিতে পারেন, যে অ্যানালিটিক্স এর মধ্যে আরো কয়েকটা সাইট আছে সেগুলো হবে। ঠিক আছে? সো আপনার যদি অন্য কোনো জায়গায় ডাটা ইম্পোর্ট করা মানে এক্সপোর্ট করা থাকে, সেই ডাটাগুলো আপনি এখানে এনে ইম্পোর্ট করতে পারবেন। ডাটা সেটিংস গুলো এখানে দেখতে পারবেন, কোন কোন টাইপের ডাটা আপনি দেখতে চান, ডাটা কালেকশন, ডাটা রিটেনশন, ডাটা ফিল্টার করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের সেটিং এখান থেকে করে নিতে পারবেন। এই যে অ্যাকাউন্টের সেটিংটা দেখালাম, অ্যাকাউন্টের এইটা আইডি, তারপর হচ্ছে অ্যাকাউন্টের ইউজার ম্যানেজমেন্ট, হ্যাঁ এই যে ইউজার ম্যানেজমেন্ট যেটা আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, সেটআপ অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি সেটআপ অ্যাসিস্ট্যান্টের থেকে অ্যাসিস্ট্যান্ট সেটআপ করে নিতে পারেন, ইউজার আইডি যেগুলো আছে লিংক করে দিতে পারেন, প্রপার্টি সেটিং করতে পারেন, অডিয়েন্স সেটিং করতে পারেন। প্রপার্টি সেটিংস এর মধ্যে গিয়ে আপনি প্রপার্টি গুলা হচ্ছে যে আরো এডিট করে নিতে পারেন, যে প্রপার্টির নেম গুলা করে নিতে পারেন। তারপর প্রপার্টি ইউজার ম্যানেজমেন্ট করে নিতে পারেন, এই যে ইউজার ম্যানেজমেন্ট আমি বারবার দেখাচ্ছি আর কি, ওই পাশে একটা আছে, এই পাশে চলে আসতেছে। আচ্ছা, ডাটা স্ট্রিম আছে একটা, যে কোন জায়গা থেকে স্ট্রিম হয়, ডাটা সেটিং আছে, ডাটা ইম্পোর্ট আছে আপনার যদি ইম্পোর্ট করার দরকার হয়ে থাকে। সো গুগল অ্যাডস এর সাথে আপনি লিংক করে রাখতে পারেন, যে অ্যাডস যদি আপনি চালান এবং অ্যাডস এ যদি আপনার ক্যাম্পেইন থাকে, সেই ক্যাম্পেইনটাও এখানে যদি আপনি লিংক করে দেন, সো ওই ক্যাম্পেইন কেমন পারফর্ম করছে সেটাও এই অ্যানালিটিক্স এর ভিতরে একই জায়গাতে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি গুগল অ্যানালিটিক্স এর ব্যাপার, আপাতত বেসিক থাকুক। এর থেকে বেশি যখন যাব সেটা কালকে যাব, সেটা ট্যাগ ম্যানেজারের থেকে কিভাবে করা হয়। এটা খুবই ভাইটাল একটা জিনিস, যে সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়েই আসলে অ্যানালিটিক্সটা সেটআপ করা উচিত, বাট অনেকেই শুধুমাত্র অ্যানালিটিক্সই সেটআপ করে এবং অ্যানালিটিক্স নিয়ে সেটিং মেটিং করে দেয়। বাট আমি দেখাবো যে কিভাবে আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারেন। ট্যাগ ম্যানেজার দিয়ে করলে আপনার জন্য খুবই বেশি ইজি হবে, খুবই ইজি,
ওইটার থেকে একটা কোড পাবেন, সেই কোডটা নিয়ে যেয়ে শুধুমাত্র আপনার যেটা ইয়ে আছে ওয়ার্ডপ্রেসের সাইট আছে ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে সেটাও আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এই যে ধরেন আমার দুইটা হয়ে গেছে, এই যে কুমিল্লার নামে যেটা আছে এইটা আমার সিলেক্ট হয়ে গেছে যেটা। সো এই যে প্রপার্টি, এই হইলো আমার প্রপার্টি কুমিল্লা 05 ইউএ। এই যে একটা যে আইডি আছে না, এই আইডিটা নিয়ে যে আমি কোথায় বসাবো জানেন, এইখানে বসাই দিব। ইউএ 192 আছে না এখানে, সো এখানে আছে ইউএ 1960। এই যে যে কোড আছে ট্র্যাকিং ইনফো, এই ট্র্যাকিং ইনফোতে যাইতে হবে, ট্র্যাকিং কোড যেটা আছে সেই কোডে যাইতে হবে। এই যে কোড আছে না, এই কোডটা আসলে কপি করে নিয়ে যে কোথায় বসাতে হয় এখানে দেয়া আছে। This is a global site tag tracking code for this property. Copy and paste code as the first item in the head section. Head এই কথাটা লেখার পরে যাই হোক না কেন, এভরি ওয়েব পেজ, এখন আপনার যদি 500 ওয়েব পেজ থাকে, আপনার প্রত্যেকটাতে গিয়ে আলাদা আলাদা হেডে বা হেডে যে সেকশন আছে সেখানে গিয়ে গিয়ে এই কোডটা বসাইতে হবে, তাইলে আপনি প্রত্যেকটা পেজের অ্যানালিটিক্স যে ডাটা আছে সেই ডাটা দেখতে পারবেন অথবা দেখতে পারবেন না। এই জন্যই আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব, যাতে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে একবারে আমরা যখন সেট আপ করে দিব তখন সেটা অল পেজের জন্য হয়ে যায়। না হলে যদি এই ট্র্যাকিং ইনফোটা আমরা কপি করে নিয়ে যে দেই, সেই ক্ষেত্রে অল পেজের জন্য হবে না। প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আলাদা আলাদা করে সেই যে সেকশন আছে সেখানে সেখানে গিয়ে গিয়ে আমাদেরকে বসাতে হবে, খুবই ঝামেলা ওইটা। সো এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব। গুগল ট্যাগ ম্যানেজার এখনো আমরা শেখাইনি বা গুগল ট্যাগ ম্যানেজার করি নাই। সো আজকের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা মোটামুটি অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করলাম। এই অ্যানালিটিক্স নিয়ে আসলে অনেক বড় কোর্স হয়, যেটা আমাদের চাতেও আছে। আপনারা দেবিদ্যার মুভমেন্ট নামে হচ্ছে গিয়ে ইউটিউবে একটা চ্যানেলও পাবেন, সেই চ্যানেলের ভিতরে আমাদের অ্যানালিটিক্সের যে ক্লাস আছে সেই ক্লাস 5টা আছে, 5টা দেয়া আছে। আপনারা যদি খুঁটিনাটি বুঝতে চান, আরো একটু ভালো করে বুঝতে চান, আমি যেটা বলছি সেটার থেকেও ভালো করে সহজ করে, ওগুলো দেখে নিতে পারেন। দেববিদ্যার মুভমেন্ট নামে জাস্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা সার্চ করলে আপনারা পাবেন, কোনো সমস্যা হবে না। So, কালকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করবেন এবং ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে আপনি এই গুগল অ্যানালিটিক্স যেটা আছে এটা লিংক করে দিবেন। আপনি তো এই ট্র্যাকিং আইডি যেটা আছে, এই যে কোড আছে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড, সেই কোডটা আর আপনি ব্লগারে বসাইতে পারবেন না। এর জন্যই আসলে যে কোডটা এখানে পাওয়া যায়, এই কোডটা নিয়ে গিয়ে আমাদের বসাইতে হয় কোথায়, বসাইতে হয় হচ্ছে এই জায়গাতে, এই প্রপার্টিতে বসাতে হয়, এই জায়গায় পেস্ট করে সেভ করে দিতে হয়। এইটার সাথে যখন আমি এটা সেভ করে দিব না, এটার সাথে লিংক হয়ে যাবে। কোনটা লিংক হয়ে যাবে? এই অ্যানালিটিকের যে প্রপার্টি আছে এই প্রপার্টির সাথে, যে কুমিল্লা 05, এইটার সাথে লিংক হয়ে যাবে। এটার সাথে যখন লিংক হয়ে যাবে তখন এইখানকার যে ডাটা আছে সেই ডাটাগুলো আমরা দেখতে পাবো। লিংক না হলে ডাটা দেখা যাবে না, কারণ একই জায়গায় যে ট্র্যাকিং আইডি আছে এইটাও যখন একই ট্র্যাকিং আইডি বহন করবে তখনই দেখতে পারবো, তাছাড়া দেখা যাবে না। আর ওয়ার্ডপ্রেসে যখন করব তখন ওয়ার্ডপ্রেসের জন্য যে কোড আছে সেই কোডটা নিয়ে যে কপি করে করে বসাইতে হবে। এই যে যে কোড আছে এইটা সুন্দর করে কপি করে নিয়ে যে বসাইতে হবে প্রত্যেকটা হেড সেকশনে, প্রত্যেকটা পেজে। তো আমরা প্রত্যেকটা পেজে হেড সেকশনে বসাবো না, আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিব। ট্যাগ ম্যানেজার দিয়ে ওইটার যে ইউনিভার্সাল কোড আসবে একটা, সেই কোড নিয়ে যে আমরা হেডারের মধ্যে দিব, যাতে প্রত্যেকটা পেজে অটোমেটিকলি হয়ে যায়। আমাদের বসে বসে যতগুলো পেজই থাকুক, সেটা আপকামিং হোক, যে পরে আসতেছে বা এখন আছে, সবগুলো পেজের জন্য হয়ে যাবে। সো কালকের জন্য একটু ওয়েট করেন। আজকের যে লাস্ট সেকশনটুকু ছিল, কোন জায়গা থেকে কি হয়েছে না হয়েছে, এটা অবশ্যই রেকর্ডেড আছে। এটা একটু দেখে নেবেন, আপনাদের সাইটের জন্য একটু প্র্যাকটিস করবেন। যদি না পারেন আমাকে নক দেন, কোনো সমস্যা নেই, আমি আছি। ওকে, সো অ্যানালিটিক্স নিয়ে আসলে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? সেটআপ না ভাইয়া। ওকে, বুঝতে পারছেন? ওকে, সো এই ছিল অ্যানালিটিক্স। আমরা গুগল ট্যাগ ম্যানেজার কালকে করব, ম্যানেজারের সাথে অ্যানালিটিক্স এর লিংক করব আর কি। ওকে, মিম আপু, আপনি কতটুকু বুঝতে পারলেন বা আপনার কতটুকু মাথার উপর দিয়ে গেল?
আচ্ছা, যাক, বোঝাইতে পারছি মোটামুটি। সো ভিডিওর লাস্ট যে সেকশনটা আছে, আমরা কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করলাম, ওইটার ভিতরে কি করলাম না করলাম, কোন সেকশনের ভিতর থেকে কোনটাতে কোনটাতে গেলাম, একটু স্লো করে একটু পজ করে করে দেখবেন, দেখে আপনাদেরটা সেট আপ করে নেবেন। এটার জন্য আপনাদের যে মিজিওর ডাটাগুলো আছে সেই ডাটাগুলো খুব কাজে দিবে, ঠিক আছে, এবং এই ডাটাগুলো আপনাদেরকে বুঝতে সহায়তা করবে। ওকে, আচ্ছা, তো আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পোস্টটা লেখা শুরু করে দিয়েছেন বা দিচ্ছেন অনেকেই। আমি আজকে শুনবো না যে কতটুকু হয়েছে, আমি আশা রাখতেছি আর কি যে আমার আশা ভাঙবে না। আপনারা মোটামুটি 10 তারিখের মধ্যে। কি হবে ভাই? জি, কোন টপিকে লিখবো? আপনি ফ্যাশন টপিকে লিখতে পারেন, যেহেতু আপনার কাছে ফ্যাশনের হচ্ছে গিয়ে ইয়ে আছে, ওয়েবসাইট আছে, আপনি ওখানে পোস্টও করে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার ফ্যাশন ট্যাশন এতটা ভালো লাগে না, আপনি অন্য টপিকে লেখেন, আপনার কাছে অ্যাক্সেস আছে, আপনি ওইটার মধ্যে পোস্ট বসিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এসইও স্কোর কতটুকু আছে, কোনটা কোনটা কিভাবে ইমপ্রুভ করা যায়, ওইটা আপনার একটু প্র্যাকটিস হয়ে যাবে। সো ওইটা আপনি ডকুমেন্ট করে রেখে দেন, দেওয়ার পরে ওইটা আপনার পোর্টফোলিও যে সাইট আছে, আমি যখন বলবো যে পোর্টফোলিও সাইটটা একটু বানিয়ে ফেলেন, তখন আপনি পোর্টফোলিও সাইট বানিয়ে ফেলবেন, ফেলার পর ওই পোর্টফোলিও সাইটের মধ্যে আপনি সেটা অ্যাড করে দেবেন। আপনার তো এসিও অপটিমাইজড হয়েই আছে, ওইটা কপি করে নিয়ে যেয়ে তখন আবার ডকের মধ্যে পেস্ট করে দিবেন, যে আগে যে লেখা ছিল ওইটা এসিও অপটিমাইজড ছিল না, পরের গুলো এসিও অপটিমাইজড আছে, সো আপনি অ্যাড করে দিলেন বা পেস্ট করে দিলেন, ব্যাস। সো আপনার প্রোফাইল আপনার নিজেরই একটা সাইটের প্রোফাইল হয়ে থাকলো, ল্যান্ডিং পেজের মধ্যে এসে বায়াররা আপনার আর্টিকেল গুলো দেখতে পারলো যে 2-3টা আছে, বা অথবা আপনি আর্টিকেলের সাথে সাথে আরো কোনো যে কাজগুলো করলেন, যে প্রজেক্ট গুলো শেষ করলেন, সেইগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনি পেজ মেনটেন করছেন, সেই পেজের একটা সুন্দর করে স্ক্রিনশট নিলেন আপনি, যে আপনি হ্যাঁ এই যে বিজনেস ম্যানেজারের ভিতরে আপনি এই কাজটা করছেন, এইটা হচ্ছে ওই পেজের বিজনেস ম্যানেজার। তো দুইটা ছবি পাশাপাশি করে সুন্দর করে একটা পোর্টফোলিও টাইপ তৈরি করলেন, একটা কেস স্টাডি করলেন কিভাবে কিভাবে এটা করছেন, গ্রোথ রেট টাইপের কি কি করবেন না করবেন সেটা আমি বলে দিব। সো ওইটা করে আপনি পোর্টফোলিওতে জমা রাখবেন। সো আপনাদের একটা পোর্টফোলিও অবশ্যই বানাতে হবে, ঠিক আছে। তো এইটা একটু করে ফেলেন। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটা গিগের জন্য ডেসক্রিপশন এবং যাবতীয় যে রিসার্চ আছে সেগুলো করা। সো আমি চাইবো যে আজকে 6 তারিখ, অন্তত 8 তারিখের মধ্যে যেন সবার ডকুমেন্টটা আমি রেডি দেখি, রাইট। যদিও এটা 1 তারিখ না 2 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল, তারপরেও মোটামুটি ডেট আমরা একটু বাড়িয়েই দিলাম 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে আমি সবার কাছে চাইবো যে আচ্ছা 8 তারিখ, 8 তারিখে আবার শনিবার হয়ে যায়। আচ্ছা শনিবারে আপনারা ক্লাস করেন, ঠিক আছে, শনিবারে 1 ঘন্টার জন্য একটু হন, আমরা সবার ডকুমেন্টটা একটু করে দিব, কারেকশন করে দিব আমি নিজে, যে হ্যাঁ আপনার ডক ঠিক আছে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, এই ডিসক্রিপশন দিয়ে আমরা দেখা যাচ্ছে কোনো একজন গিগ পাবলিশও করে দিতে পারি, রাইট। তো একটু একটু প্র্যাকটিস করেন বা একটু টাইম বের করেন। আচ্ছা, সালাম দিয়ে শেষ করতে যাচ্ছিলাম। বাইজিৎ ভাই কেমন আছেন? জি ভাই, ভাই এইবার তো আমার ওয়াইফাই কানেকশন আসছে, আচ্ছা আচ্ছা, কানেকশন বিচ্ছিন্ন ছিল। ওকে। সো আমরা আজকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গুগলের অ্যানালিটিক্স। কেন গুগল অ্যানালিটিক্স আমরা সেট আপ করবো, কিভাবে সেট আপ করবো, ওইটার ভিতরে কি কি ডাটা পাবো না পাবো, সেগুলো কোন ধরনের কাজে লাগবে। টোটালি আমাদের ক্লাস প্রায় শেষই হয়ে গেছে, আমি জাস্ট সালাম দিয়ে এখনই কেটে দিতাম। তো আপনি আসছেন, ভালো হয়েছে। আমি যেটা আছে এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি টেলিগ্রামের ভিতরে, একটু কষ্ট করে নামিয়ে আপনি একটু দেখে নিন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাইয়া, আমিও ক্লাসটা মানে কি না ঢুকতাম হইলে, কিন্তু বাট ভাবলাম না যে ঠিক আছে, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি যে না তারপরেও আপনি মানে আসছেন, ঠিক আছে। জি ভাই। থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
শুভরাত্রি, আবার দেখা হবে কালকে। ততক্ষণ পর্যন্ত টাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।